শুরু করুন, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বলতে চাই, আমি ছোটবেলা খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে ছিলাম। কি করতেন দুষ্টুমি? দুষ্টুমি বলতে আমি একা ছিলাম, বাবার মানে ভীষণ আদর করো, কখনো গায়ে হাত দেয়নি। ওকে। সো দুষ্টুমি এরকম করতাম, মানুষের ঝগড়া লাগিয়ে দিতাম। মানুষের ঝগড়া লাগিয়ে দিতেন? ঝগড়া যেমন আমার বানানো বোনেরা ছিল, ওদের আপাকে যে এক কথা বলতাম, আবার ভাইয়াকে যে আরেক কথা বলতাম। ভয়াবহ ছিল, এটা তো দুষ্টুমি না, এটা তো ভয়াবহ অভ্যাস। ভয়াবহ ছিল। তো এরকম হতো মাঝে মাঝে, এত ভয়াবহ দুষ্টুমি করতাম যে আমার বাবা তখন বিজনেস করতো, তাকে ফোন করে মানে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হতো ঢাকা থেকে, যে ও কিন্তু এরকম করছে, এরকম দুষ্টুমি। মানে এত বেশি দুষ্টুমি ছিল যে আপনাকে সামাল দেওয়ার জন্য আপনার বাবাকে ঢাকা থেকে নিয়ে যেতে হতো? তাছাড়া আমি কাউকে মানে ভয় পেতাম না। মাই গড, এটাও নাকি দুষ্টুমি? শুনি একটু কি করতেন। যেমন এরকম আমি ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তো জুল দেখতাম যে ভাইয়া ওরা কৃষি কাজ করতো, যে কাজ করতেছে, তো ভাইয়াকে বলতাম যে আফা কিন্তু তোমার বকতেছে, আর একটু রাগী টাইপের ছিল। তো ভাইয়া ওখান থেকে বকতে বকতে আসতো, যে হ্যাঁ বকতেছে। আফাকে এসে বলতাম তোমাকে কিন্তু বকতেছে। তো ওরা মাঝখান দিয়ে ওরা মানে ঝগড়া লেগে যেত, আমি চুপচাপ হাসতে হাসতে চলে আসতাম। তো মাকে আসে বিচার দিত যে মা মাসবা কিন্তু এরকম করছে। তা মা আর কি করবে, মা জানতোই যে আমি এরকম দুষ্টমি টাইপের ছিলাম, প্রচন্ড রাগ, মানে আমাকে কিছু বলতে পারতো না, সব মানে ভেঙে দিতাম। আপনি অনেক রাগী ছিলেন? কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি একাই। আপনি একাই ছিলেন? ওকে। মানে স্কুলে তো এরকমই করতাম, অনেক ছোটবেলায় স্কুলে গেছি, মানে আমার যারা সিনিয়র ছিল তাদের সাথে আমি পড়তাম। তো যখন স্কুলে যাই এরকমই দুষ্টমি করতাম, হয়তো সাইকেল নিয়ে চলে যেতাম, কারো পিছে দৌড়াতাম, মানে ক্লাস তেমন একটা না, যে প্রেজেন্ট দিতাম না, পিছে বসে থাকতাম। প্রেজেন্ট দিতেন না? বসে থাকতেন, তারপর প্রেজেন্ট হ্যাঁ দিতেন? আমি আসছি তো বলবো কেন, বলতাম না। তো বিচার আসতোই বাসায়, অলরেডি আমার দাদা আবার কমিটি ছিল ওখানে, কিন্তু কিছু বলতো না, বাবাকে ফোন দিত। হ্যাঁ বাবা আবার কি আমার নাম কিছু বলা মাত্র সে চলে যেত, এই জন্য যেত যে আমাকে শাসন করার জন্য, বাট উনি কিন্তু যে আমাকে কিছু বলতো না, আস্তে করে ডাকে নিয়ে যা বলতো তুমি এটা করছো, আমি বললাম হ্যাঁ করছি। উনি রুম থেকে বেরোয় বলতে হ্যাঁ বইকে দিছে আর করবে না। যখন 3-4 পড়ি এরকম আর কি, তখন মানে এরকম হতো যে একটু বড় হওয়ার পর আমি ফুপুদের বাড়িতে একটু বেশি থাকতাম। 6 মাস ফুপুর বাড়ি থাকলে 6 মাস নিজের বাড়িতে থাকতাম, বাট নিজের বাড়িতে থাকলেও বেশি একটা ক্লাস করা হতো না আমার ছোট থেকে। ফুপুর বাড়িতে কেন থাকতেন? মানে ফুপুদের কোনো মেয়ে ছিল না, আমার ফুপু দুটো ছেলেই ছিল। একটা তো হচ্ছে আপনার ফ্যামিলিতেও আপনি একাই ছিলেন, তারপরে ফুপুদের বাড়িতে কোনো মেয়ে ছিল না, মানে ছেলে ছিল, তো এই জন্য ফুপু আদর করতে বেশি ভালোবাসতো ভীষণ। সো ওখানে থাকাকালীন এরকম হতো, মানে খুব বায়না তো, মানে মিষ্টিটা জিনিস মানে ভীষণ পছন্দ করি। রাত নাই, রাতে 2টা বাজে উঠে আমি মানে কান্না শুরু করে দিতাম যে মিষ্টি খাওয়ার জন্য খেতে হবে। তো ফুপু সবসময় ফ্রিজে আইনা রাখতো, যে জানে ও আসছে। তো এরকম প্রায় সময় একদিন রাত্রে এমন ছিল, মানে আমি মাঝখানে, ফুপু ফুপা দুজন দুই সাইডে, অনেক রাত্রে 1-1:30 বাজে ঘুম থেকে উঠে গেছি। তো উঠা চাদর নিয়ে নিচে নামতাম, নিচে নামে আমার ফ্রিজ খুলে একা একাই মিষ্টি খেতে গেছে, মানে মুখ দুই নেই অন্ধকারের ভিতরে খেতে, যে আমি ওটা খুলতে যাই খেয়েছি। খেয়ে ওখান থেকে একটা বিড়াল গেছিল, তো আমি খুব ভয় পেতাম আবার, তো বিড়ালটা দেখে আমি জোরে জোরে মানে চিৎকার দিয়ে ফেলেছি। সবাই তো ঘুমের মধ্যে সবাই উঠে মানে আমাকে খুঁজতেছিল, আমার ফুপু বিছানায়, উনি জোরে জোরে চিৎকার করতেছিল যে আমার মেয়েটার কি হইলো কি হইলো। তো এরকম ছিল, উনি লাইট জ্বালাই দেখে আমি নিচে দাঁড়ায় মিষ্টি খাচ্ছি। তো ওখান থেকে আবার বাড়িতে আসা হতো যখন পরীক্ষা হতো আর কি, অল্প কিছুদিন ক্লাস করে আবার পরীক্ষা দিয়ে আবার রেজাল্টটা মানে পরীক্ষা শেষ হলেই চলে যেতাম। তখন আমি অনেক ছোট ছিলাম, মানে তুতলা ছিলাম, কথা ঠিক মতো বলতে পারতাম না, লিখতে পারতাম আর কি। রেজাল্ট তো হয়ে যাবে, ওটা তো বেশি একটা রেজাল্ট ছিল না, ক্লাস ভালো রেজাল্ট ছিল না। হ্যাঁ ভালো রেজাল্ট ছিল না বলতে ওটা তো এমন কোনো কঠিন ছিল না যে এটা পাস ফেলের কিছু, সেরকম করে ফুরে উঠে যায়, এরকম করে মানে বছর একটা এরকম চলে যায় ফুরে। এরকম আমার একটা ঘটনা মনে পড়ে, যেটা এরকম ছিল, মানে একদিন মা অ্যাকচুয়ালি আমাকে, মানে আমি স্কুলে গেছি, উনি আমাকে রেখে আমার নানু বাড়ি চলে গেছিল। নানু বাড়ি চলে গেলে আমি বাসায় যখন আসছি, আয়সা ফার্স্টে দাদাকে বলি, তো মা কই বলছে ও তো বাপের বাড়ি গেছে, তুমি বসে থাকো, বিকেল বেলা আসবে। তো আমি তার বসে থাকতে রাজি না, এত কান্না করছি, সব বই ছিঁড়ছে, ছিঁড়ে মানে একটা কোঞ্চা দিয়ে সুতা দিয়ে মালা গেথে সারা বাড়ি, মানে ঘর, আমাদের অনেক বড় একটা ঘর ছিল, ঘর দিয়ে পেঁচাচ্ছিলাম যে আমি আমার থুয়ে কেন গেল। এত কান্না করছি, চোখে বালু টালু দিয়ে মানে কষলে, মানে চোখটা বাম চোখটা একদমই করে ফেলছিলাম, লাল করে ফেলছিলাম পুরো। দাদা গিয়ে তাড়াতাড়ি মাকে নিয়ে এসছে যে ওকে কেন রেখে আসছে। মা আসছেন, আসলে মানে আমি এত রাগ করছি যে আর কথাই বলবো না। তো মানে আমি একটা বুঠি নিয়ে বসেছিলাম যে এখন আমার সাথে কথা বলতে আসলে আমি একটা কূপ দিয়ে দেবো।
তো এখন কি করবো, মা তো বারবার দরজা এসে লক করতেছিল যে খুলো, আমি এসে বসছি, খুলো, আমি এসে আমি করতেছিলাম না খুলবো না, চলে যাও চলে যাও। দাদা বারবার বলতেছিল যে খুলো আর যাবে না। তো এরকম করে অনেক বলার পর আর কি খুলে দিই। তো এরকম একটা ঘটনা ছিল ছোটবেলা। যখন আমি 5-এ পরীক্ষার আগে দিনের সময় হতে পারে, স্কুল থেকে আমার এরকম একটা রুটিন ছিল, আমি স্কুল থেকে 3 বারের আগে থেকে চিল্লাতে থাকতাম, মা মা আমি কিন্তু এসে পড়ছি, এখান থেকে মানে ভাত বেড়ে রাখো। মানে কাপড় না খুলে ব্যাগ নিয়ে ওখান থেকে চিল্লাইতাম। তো আমার মা আবার প্রত্যেক দিন মানে আমাদের একটা পুল ছিল ওই পর্যন্ত মানে আগে যে আমার জন্য ওয়েট করতো যে কখন আসবে। একবার স্কুল যাইতে শুনতে আসতে হতো, সবাই একা যেত, আমি যাইতাম না, জিদ ধরে বসে থাকতো। ওদিনও এইভাবে আসছিলাম চিল্লাই চিল্লাই। তার আশেপাশে আমার আপারা দেখে মানে গ্রামের আসলে টাউনের গ্রামের অনেক ডিফারেন্স, এইভাবে কথাগুলো চলে না। তো ওখান থেকে আপা বলতেছিল যে এখান থেকে চিল্লাই চিল্লাই তো যাওয়া লাগে, দুনিয়ার আর মানুষ কি মানে স্কুল করে না, তুই একাই করিস। তো এটা করলে আমি খুব মানে মুখ ভেঙাতাম আর কি, ওনাকে মুখ ভেঙে আপার মুখ ভেঙে বলছি আবার যাইও আমাদের বাড়িতে। তখন আর আব্বা গেলে যাইও একটা কিছু নিয়ে আসলে ভাগা তুলতে, তখন দিব না। এখন আমাকে মানে এইভাবে বললাম। তো ওখান থেকে আসতেছিলাম, আসতে সময় আমার মানে চাস্তো দিদি বাড়ি যেটা, ওখানে একটা পুকুর ছিল, একটা গাছ ছিল জিগার গাছ বলে, ওখানে হেলান দিয়ে মনে হয়, স্বাভাবিক কতটা মনে নেই। সো ওখানে একটা ছেলে দাঁড়িয়ে ছিল খুব কালো করে। আমি কিন্তু চিলে চিলে আসতেছিলাম। মা যখন স্বামী গেছে আমি মাকে সবসময় ব্যাগ দিয়ে দিতাম, আমি নিতাম না। মানে আর মানে মুখ ভেঙে ভেঙে আসতেছিলাম, মানে কালো ছেলে দাঁড়িয়ে, কালো মানুষ মানে আমি সুন্দর না, বাট আমি কালো মানুষ খুবই করতাম, যে কালো কালো বলতেই থাকতাম। কালো দেখে আমি ও চিনি না কিন্তু, বাট আমি ওকে ভেঙে দিয়ে আসতেছিলাম। এভাবে বাড়িতে আসে খাওয়া দাওয়া করে মানে ড্রেসটা শুধু চেঞ্জ করতে যতক্ষণ এমনি চলে যেতাম যে খেলতে হবে। দৌড়ে আসে চলেছে ওই দিদির বাড়িতে আসতাম, ওরা আমার ফুপুরা বেশি একটা সিনিয়র ছিল না, 2-3 বছর। তা আসলে ওদের সাথে খেলতাম, খেলে মানে আসছে আসে বলতেছে ওটা কে আসছে, হ্যাঁ কালো করে কে আসছে আমার বাড়িতে। তো ফুপু বলতেছে, আমি ওকে চিনতাম না যে আমার ফুয়াতো ভাই, বলতেছে ওইটা আমার আপার ছেলে। তো বলছি ও কে আসছে, তো কালো কে সামনে বলছি, ও বলতেছে হ্যাঁ ও আসছে, ও এখান থেকে আমাদের এখানে থাকবে। এটা আমার ফুপু। আপনার ফুপু এটা বলছে। আর ও ছিল সম্পর্কে আপনার কি হয়? ফুপাতো ভাই। মানে আপন ফুপাতো ভাই না, চাচাতো ফুপাতো ভাই। চাচাতো ফুপাতো ভাই সম্পর্কের আর কি। হ্যাঁ সম্পর্ক, ওরা ঢাকা থাকতো, আমি চিনতাম না। ওকে। সো বলতে থাকবে নেক্সট দিন আর পরের দিন আর কি সে আমার সাথে স্কুল যায়, আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য। ক্লাস 5 থেকে আমরা একসাথে লেখাপড়া করি। মানে একই ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, ও সিনিয়র ছিল 3-4 বছর মতো বড় ছিল আপনার। হ্যাঁ, তারপর ও ছোট ক্লাসে ভর্তি হলো আপনার সাথে? আমার 2 ফুপু, ভাগ্নি ও আমি একসাথে একই ক্লাসে পড়ছেন? একই ক্লাসে। আমি ছোট ছিলাম, মানে বললাম না আমার ক্লাস 1-2 মানে নামই আমার লিখে নাই। আমার দাদা এই কমিটি ছিল, বলছে যে ও যদি ফেল করে তো ওকে নিচে নামাই দেবো, বাট আমি কথা বলতে পারতাম না, বাট লিখতে পারতাম খাতায়। সো এইভাবে আর আমার নামানো হয়নি। উঠে গেছেন? হ্যাঁ উঠে গেছে। ওকে। সো ক্লাস 5 থেকে একসাথে এরকম লেখাপড়া করতাম, মানে বছর একটা চলেই গেল, এইটা সেটা খেলা করতাম, কুতকুত এটা সেটা। বাট ও আমাকে খুব আদর করতো ছোট থেকে। তোর মা বাবা ছিল না ওকে, আমার মা ওকে আবার ভীষণ ভালোবাসতো, মানে যেটাই করুক না কেন আর কাউকে দেখা না দেখে ওকে দিয়ে খাইতো। বেশিরভাগ সময়টা আমাদের রুমে থাকতো। তখন আমি তখন অনেক ছোট, ওইসব কিছু বুঝি না। তখন আমার একটা ভাই হয়, মানে ও তো অনেক ছোট ছিল, ওকে আমি হিংসেই করতাম বলা চলে। মানে আমার বিরক্ত লাগতো যে ও কেন হলো, আমি একা ছিলাম, এটা ভালো ছিলাম, মা ওকে টাইম দিত, এটা আমার অসহ্য লাগতো। ওকে আলাদাই রাখতাম, প্রায় সময় খাটে শুলে মাকে বলতাম যে ওরে আলাদা করতে দাও, মানে আমি মাকে ধুয়েই থাকবো, এরকম ছিলাম। তো তখন ভাইয়া এসে ডাক দিত, রাজীব এসে ডাক দিত, মানে যাসো আমরা খেলি গা, চলে যায়। তো ওদের সাথে এইভাবে যেতে যেতে মানে বেশি সময়টা মার থেকে আর কি আস্তে আস্তে একটু একটু করে আর কি সরে যায় আর কি, খেলাধুলাটা এটা বেশি হয়। মানে মা যেহেতু আপনার ছোট ভাইকে সময় দিচ্ছে, আর যেহেতু রাজীব এখানে আছে আপনাকে একটু আলাদা টেক কেয়ার করছে, সুতরাং মার কাছ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন। 5-এ থাকতে এরকম একটা ঘটনা ছিল, তখন তো আমি অনেক ছোট, এসব কিছু আমার মানে মাথায় ক্যারি করি না। তো কুতকুত খেলতেছিলাম, কুতকুত খেলতে ভাই এমন করতো যে মানে আমরা দুইজন 2 দলে পড়তাম, ও কিন্তু কখনো আমাকে খেত না, দুম দিয়ে মানে মরা দেওয়া যেটাকে বলে, ধরতো না, মানে আমাকে বলতো তুমি জোরে জোরে দৌড় দাও, আমি তোমাকে খাবো না। আমাকে খেতে হতো, আমি বলতাম তুমি তো বলছো আমাকে খাওয়া না, খাওয়া মানে আমি যেটা বুঝতে পারছি যে কুতকুত খেলে আলটিমেটলি, হ্যাঁ এটা আলটিমেটলি ছুঁয়ে দিলে যেটা হয় যে বাদ হয়ে যাবে, সে কাজটাও করতো না। তো যদি ছুতে পেত তো আমি বলতাম তুমি না বলছো আমাকে ছোবা না, এখন আবার ছোকে। তো বলতো তুমি জোরে জোরে দৌড় দাও। আমি তো ছোট ছিলাম, পারতাম না, বেশিরভাগ পড়ে যেতাম। তা বলে যখন 5-এ বার্ষিক পরীক্ষা হয়ে যায় এরকম আর কি, তো সিনিয়র ছিল। সো আমাকে একদিন মানে পুকুর পাড়ে, সেই পুকুর পাড়ে দাঁড়িয়েছিল, আমি আমার ওই যে ভাইটাকে নিয়ে আসতেছিলাম বলতে আমার ভাইটা মানে অনেক মোটা ছিল, আমরা সবাই মোটা ছিলাম, আমিও ছিলাম।
কোলে না, হাতে ধরাই ধরে নিয়ে মানে দুধ নিয়ে, ওজনা দুধ করতো, যেটা আমাদের গায়ে দুধ ছিল না তখন। তো দুধ নিয়ে মা, বেশিরভাগ করতাম না, মানে আমাদের ওখানে 2টা মেয়ে কাজ করতো অল টাইম। তোরা ধানের কাজ করতেছে মার সাথে, অনেক ধান, তো মা বলতেছে তুমি যাই তোমার দাদা বাড়ি থেকে, ওটা আমার এক চাচতো দাদা, বেশি দূরে না, যে যাই দুধটা নিয়ে এসো। তো আমি ওকে নিয়ে আসতেছিলাম। তো আসার পথে ভাইয়া বলতেছিল শোনো শোনো তোমার একটা কথা বলি। তা আমি দাঁড়াতাম না, আমি বলতাম না আমি এখন যাইগা। তো ওই টাইমে ফার্স্ট টাইম যেটা আমি বুঝি না এখনো বলবো, মানে এটুক বলছিল যে তোমাকে না আমি অনেকটা পছন্দ করি আর কি। এটা ও বলেছিল? হ্যাঁ, রাজীব বলেছিল যে তোমাকে অনেকটা পছন্দ করে, আই লাভ ইউ। আমি তো এর মানেই বুঝি না। পছন্দ করে কি বলেছিল? যে পছন্দ করেছে, আই লাভ ইউ এরকম বলছিল। আচ্ছা। সো আমিও চুপচাপ মানে বড় বড় চোখ করে তাকিয়েছিলাম, মানে কিছু বুঝি না। এটা যেমন আবার শুনতাম তো, তখন 5-এ পড়ি, শুনতাম এটা। কি শুনতাম? মানে লাভ ইউ, যেমন মাসে মানে ছবি দেখলে এটা সেটা। আমি আবার টিভি ছোট থেকে বেশি একটা টিভি গানে এইসবের প্রতি বেশি একটা ছিল না। আচ্ছা আচ্ছা। তবু একটা আছে না যে বড় হওয়ার সাথে মানুষ শুনছে যে আই লাভ ইউ, এটা সেটা বলে, বাট ও বলে আমি ভাবতাম যে এটা তো খারাপ কথা। মানে তখন আপনার ধারণা ছিল এটা খারাপ কথা? হ্যাঁ, এটা তো খারাপ কথা। সো ওর সাথে তার খেলবোই না, মানে আমার খুব রাগ হয়েছিল। আমি আমার রাগ করে আমি দুধটা ফেলে দিয়ে, মানে ঝকটা ওর মাথায় মারছিলাম। বরাবর হাইট আসছে আমার, মা কইতেছে দুধ নিয়ে আসে না। আমি কইছি ওই দিদিদের বাড়ির পিছনে বাটিক যেটা বলে আমাদের ভাষায়, যে ওই জায়গায় ফালাই রেখেছি। বলছে কে ফালাই রেখেছে? তো মাকে বলে দিছি যে মা জানো রাজীব ভাই এই কথা কইছে। এই কথা মানে সরাসরি আমি সবটাই খোলামেলা বলে দিতাম ছোটবেলা। তো বলেই দিলেন? হ্যাঁ, বলে দিছি। বলে দিলে বলতেছে যে কখন এই কথা সত্যি বলছে, মানে কখন বলছে? হ্যাঁ সত্যি বলছে। মানে বকা দিতেছি। ফুপুর একটা পাজি ছেলে, যেটা আমি বাই ডাকি, আমাকে এই কথা বলছে। আচ্ছা আমি ডাক দিয়ে বিচার করে দেবনি, আর বলবে না। তো যা আমি তো রাগে এসে হ্যাঁ বলছে, আমার এমন একটা জিন ছিল যে ও এটা বলছে, আমার ওকে রিপিট আরেকটা বলতে হবে। আচ্ছা। নইলে মানে রাগটা থেকেই যেত। সকালে উঠে সেদিন আমি মানে প্রত্যেকদিন তো সকালে উঠে একসাথে সবাই স্কুলে যেতাম, প্রায় 5-6 জন। সেদিন সকালে উঠে স্কুলে গেছি, মানে সবার আগে ওদের ফ্রেন্ড যারা ছিল মৌসুম, ওদের বলছি যে হ্যাঁ আসলে, ওরা কেউ জানতো না। বাট যখন স্কুলে গেছি ও তো রেডি হয়ে চলে আসছিল। তো আমি চুপ করে পারতাম, দরজাতে দেখতাম যে ও কি আমাদের বাড়িতে আসতেছে কিনা। তো ও যদি আমাদের বাড়িতে যদি দেখতাম যে রাস্তা দিয়ে আসতেছে, আমি পিছন আরেক দরজাতে বেরিয়ে, মানে আমাদের একটা খাল ছিল ঘরের পিছনে, খালের পাড়ে পলাই চলে যেতাম যে ওর সাথে আমি স্কুলে যাইতেছি না, আলাদা আলাদা যাবেন, একাই যাবো। তো এরকম করে রেখে যেতাম। মানে কেউ তখন এই বছরটা কেউ জানাজানি ছিল না, তখন তো বার্ষিক পরীক্ষা হয়ে গেল। যখন স্কুলে ভর্তি হবো, মানে আমার দাদা বলতেছিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য। তো আমার ফুপু আবার উনি বলতেছেন না মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না, হাই স্কুলে হোক। হাই স্কুল বলতে গার্লস স্কুল, আমার ফুপু যেটা পড়তো আর কি। তো গার্লস স্কুল বলতে আমি খুব খুশি যে এখানে তো ছেলেরা নেই। বেশিরভাগ আমি আর কেউ আই লাভ ইউ বলবে না, আই লাভ ইউ বলবে না, এটা যেমন অ্যাকচুয়ালি আমি মিশতাম না বলতে কোনো ছেলের সাথে না, আমার বাচ্চা তাদের সাথে। গার্লসে বলতেছি সেই বছর আবার এটা করছে যে আমাদের গার্লস স্কুলটা, মানে আমার ফুপুরা যেবার পরীক্ষা দেয় এসেছি, ওই বছরটা খুবই খারাপ রেজাল্ট হয় একটা, হওয়ার পর সরকার থেকে অনুমোদন আসে যেটা গার্লস অ্যান্ড বয়েজ উভয় হয়ে যাবে। তো আমি তো ভর্তি হয়ে আমি তো জানি এটা গার্লসে আছে। তো ভর্তি হওয়ার পরে শুনি এটা বয়েজ হয়ে গেছে, রাজীব সেখানেই ভর্তি হয়েছে। ক্লাস আলাদা আলাদা ছিল, মেয়েদের আলাদা ক্লাস, ছেলেদের আলাদা ক্লাস। এভাবে যাচ্ছিলাম স্কুলে ক্লাস 6-এ। ও এমন কথা আমি তো আর কাউকে বলিনি, মাকে একবার বলছে, হয়তো মা ভুলে গেছে গ্রামের দুনিয়া। প্রত্যেকদিন মানে ও এরকম করতো যে মানে আমার সাথে সাথে স্কুলে যেত, স্কুলে আসতো, তো আমি তো ওর সাথে যাইতাম না, প্রত্যেকদিন পলাতাম, যে কোনো একটা বাহানা ধরতাম। কিংবা যেদিন দেখতাম যে না ও পিছিয়ে নিছে, আমি মানে স্ট্রাইক ঘুরে চলে আসতাম, আমি স্কুলেই যাবো না। যখন দেখতো যে ভাই আমি ওর সাথে স্কুলে না যাই, তো ওখানে কিন্তু আমাদের বাড়ির সামনে দূরে একটা পুল ছিল, সে আমার অনেক আগে বের হয়ে যেত, মানে দেখতো যে আমি যাতে না দেখি। বের হয়ে আসে ও চুপ করে পুলের এক করার ভার যা ছিল ওখানে লুকায় বসে থাকতো। তো আমরা যখন আইসে যেতাম বাড়ি থেকে বের হয়ে, তখন তারা রিটার্ন বা প্রত্যেকদিন ঘুরে যাওয়া যাইতো না, গেলে তো আবার হয়তো আদরে 1-2 দিন বকবে না, 3 দিনের দিন তো অবশ্যই আবার টাইনে নিয়ে স্কুলে অবশ্যই দিয়ে আসতো। তো চুপ করে বসে থাকতো, দেখ রাস্তায় এসে যখন আমরা হাইটা মানে অনেকটা সামনে চলে যেতাম, তখন পিছিয়ে থেকে মানে বের হয়ে আস্তে আস্তে হাইটা হাইটা আসতো। তখন পিছন দিন তাকায় দেখুন কি লাভ হইলো পলায়া, মানে ও প্রতিদিন পিছিয়ে যাইতোই, এতে কোনো মিস নাই। 6-এ পরীক্ষা হয়ে গেল, এরকম 7-এ উঠে গেলাম। এদিকে কোনো ডিস্টার্ব হতো না, আমার বাচ্চাদের সামনে কেউ কখন আমাকে কিছু বলতেই সাহস পেত না। বাট আমার একটা ছিল খুব খারাপ লাগ বলবো, সেটা হলো মানে যেখানে যেতাম মানে ছেলেরা বেশি একটা অ্যাট্রাকটিভ ছিল, মানে প্রপোজ জিনিসটা মনে হয় বেশি একটা হয়েছিল আপনার ক্ষেত্রে, আপনি সেটা মনে করছেন? ওকে। যে কোনো ছেলে মানে মানে পিছিয়ে থাকতো, এরকম একটা কিছু বলতো, তো ভাইয়া কি করতো ওরকম সবসময় পিছিয়ে লাগে থাকতো, যাতে কেউ কিছু না বলতে পারে, মানে সবসময় পিছিয়ে যাইতো। যদি কোনো ছেলে 1 দিন 2 দিন 3 দিন এসে সামনে এসে কিছু বলতো, তো ওকে সরাসরি ডেকে বলতো হ্যাঁ চিনো সেটা কে। আর এমনি আমাকে সবাই চিনে আমাদের পাড়াতে, আমার এক নামই চিনে, আমাদের খনখনি বেগম। না খনখনি না, মানে আমার সামনে মানে খুব
মানে আমার নামটা বললেই মানে চিনে, অমুকের নাতি বললে আমার দাদার নাম জি বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, ভাইয়া পিছে ডাক দিয়ে সুন্দর করে ডাক দিত, ওকেও চিনতো, ও তো নাতি ছিল। তো বলতো তুই জানিস এটা কে? ওকে। ও বলতো হ্যাঁ তোর মামাতো বোন। মামাতো বোন হলেই হবে, এটা আমার বউ, এর সাথে আমার মানে সবাইকে এটা বলতো? সবাইকে, মানে এর সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এর সাথে আমার বিয়ে হবে। হ্যাঁ তো তুই দেখতেই পারে না, মানে ওর সাথে টোটালি কথা বলতাম না, একদম না। এক বাড়িতে থাকতাম তবুও কথা বলতাম না, 1 সেকেন্ডের জন্য না। ওই ঘটনার পর থেকে? হ্যাঁ, এবং কি আমাদের ঘরে আমি ওকে আসতে দিতাম না, এরকম ছিল। বাট ও আবার সাহসী বলা ছিল, ও মানে সুযোগ পাইলে মানে যেটাকে বললাম জোর কথা, হ্যাঁ বলবি না একটা, যখন মানে তুমি করে বলতো, তুই বলতাম যাদু তুই পছন্দ করতাম, বাট বলতো হ্যাঁ তুমি বলবা না কেন? হ্যাঁ কোনোদিনও বলবো না। তো জোর কথা হ্যাঁ না বললে খবর আছে এইটা সেটা, বাট আমি জানতাম যে ও কিছু করতে পারবে না, বাট ভয় দেখাতো, ধরতে পারলে হয়তো একটা চর মারে দিত। তো এরকম করে যাচ্ছিল। যখন 7-এ পড়তো ওর উপরে আমার প্রচন্ড রাগ ছিল, যেটা বলা ছিল আনলিমিটেড। আমার এই জিনিসটা বেশি রাগ লাগতো, আমি একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি, ও আমার পিছে পিছে দিত। তখন আস্তে আস্তে কিন্তু মানে সবসময় পিছু নিলে একটা জিনিস, গ্রামের মানুষ একটা জিনিস যতই ভাই বোন হোক, এটা মানে ওদের চোখে পড়ে যায় যে সবসময় ওর পিছে কেন। বান্ধবীর বাড়িতে যেতাম, ও পিছে যায়, শাকের পাড়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা যাইতাম, খাইতাম, রান্না করতাম, এসে দেখতাম ওর সবসময় বলতে এই ও তোর ভাই তো তোর সবসময় তোর পিছে পিছে থাকে কেন। লেটার লিখতো অধিক পরিমাণ। আপনাকে দিত? হ্যাঁ দিত, মানে এরকম করে দিত। ঘরে আসতো, আইসা যে কোনো হয়তো বালিশের নিচে আমার বইয়ের, বেশিরভাগ বইয়ের পেজে রাখে রাখে চলে যেত। আমার বলতো দেখছো, আমি স্ট্রাইক না করে দিতাম, আমি বলতাম তো জানি না, দেখবো কই থেকে, কিন্তু আমি দেখতাম। দেখে আবার ওগুলা ঝরে যে একটা ট্রাঙ্ক ছিল আমাদের ভাঙা বলা ছিল এক কর্নারে, ওর কোনো কাজে লাগতো না, তো আমি ওদের ভিতরে রেখে দিতাম, বেশিরভাগ পড়তাম না। তো মানে এরকম করতে করতে আস্তে আস্তে আর কি গ্রামের লোকেরা মানে টার্গেট করে এটা যে ও সবসময় ওর পিছিয়ে চলে কেন। আর চলে কেন বলতে একটা কথা একজনকে বললে ওটা 2 কান এমনি হয়ে যেত। ও বলতো একজনকে ডাকে যে ওর সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে হবে, এটা সেটা। ও আরেকজনকে বলতো, ও আরেকজনকে বলতো। এরকম করতে করতে কিছুটা শোনাশুনি হয় ক্লাসে, যেটা স্কুলের ব্যাপার, যেটা বাড়িতে হয় না তবুও বেশি একটা। এরকম করে স্কুলে মানে কি আমাকে খেপাতো, যেমন বলতো হ্যাঁ এই যে রাজীবের গার্লফ্রেন্ড আসছে, এই ভাষাটাও হয়তো অতটা বুঝতাম না, কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগতো। লাগলে ওর প্রতি আমার প্রচুর একটা রাগ ছিল যে ওকে কি করা যায়। বান্ধবীরা খুব চেলাইতো আমার যে হ্যাঁ গার্লফ্রেন্ড এরকম কত কত কইছে, দেখ আমি ওর কিছুই হয় না, ওকে তোরা যা কোস আমি ওরে তাই করতে পারবো, আমি বাট ওরে আমি পছন্দ করি না। তো কি ওরে কিছু করতে পারবি? আমি কিছু মানে তোরা যা কোস, তবে বাসায় যায় না, পিটাইতে পারবি, চর মারতে পারবি? আমি পিটাইতে না, আমি ওর হাতটাও কাটে ফেলাইতে পারি খুব মারে। তো আমার এক বান্ধবী ছিল খুব চেতাই দিত মানুষের, ও বলতো হ্যাঁ হ্যাঁ তাহলে তুই যদি কাটতে পারস তাহলে কাটার ব্যবস্থার জিনিস আমি আইনে দেবো। তা আমার আবার খুব রাখছিল, হার মানতে রাজি না। আমরা আচ্ছা তুই যদি জিনিস আইনে দিতে পারস আমি কাটতে পারবো। কয় কি আচ্ছা তাহলে একটা বেট, যদি তুই যদি কাটতে না পারস তাহলে 19 জনকে 19টা পটেটো আর 19টা চকলেট খাওয়াবি। আর বলছে আর যদি কাটতে পারি, ওর হাত একটু কাটলি হলো, কয় হ্যাঁ কাটতে পারলে তোকে খাওয়াবো, এই যা টাকা আসে তোকে দিব। তো কি করে আমাদের স্কুলের সাইডে তখন মানে 1 টাকা ব্লেড পাওয়া যায়, তো ব্লেডটা কিনে নিয়ে আসে। কিন্তু আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, মনে মনে যে এটা কি ক্লিম নেই, এখন পিছাইতে পারতেছিলাম না, যে পিছাইলে কবা হ্যাঁ আসলে আমরা যেটা মাইন্ড করছি সেটাই। তো মানে মাঠে খেলতেছিল, কথায় কথায় শোনাশুনি হয় না, 1-2 কানে শোনাশুনি হয়ে গেছে যে ও বলতেছে মৃত্যু আসতেছে কিন্তু তোর হাত কাট। তো দৌড়া যে কমন রুমে পলাইছে, তা আমরা সব মেয়েরা যাই ওর কমন রুমে স্ট্রাইক করে মানে অ্যাটাক করে ধরছি। মানে ছেলে মানুষ তো একটু সাহায্য, হ্যাঁ কাটতে পারবা এরকম করে হাতটা আর কি আগে দিতেছিল। তো এখন আমার তো এমন রাগ দিচ্ছে, এমনি তো ওর প্রতি রাগ। সো আমি কি করছি, ব্লেডটা বের করে একটা টান দিয়ে দিছি হাতে, কাটা মাত্র ওইখান থেকে একটা চিল্লানি দিয়ে একদম স্যারদের রুমে আসে পড়ছে। আইসে বিচার দিছে, ক্লাস 7 মেয়েরা ধইরা আমার হাত কাটে দিছে। ম্যাডাম ছিল আমার দিদি, উনি তো এমনি জানেন আমি খুব দুষ্ট, সবকে ধরে নিয়ে মানে ইচ্ছা রকম অপমান যেটাকে বলে বেতের বাড়িতে আছে, বাট তার উপর যে মানে সবচেয়ে পিছন মোড়া হাত দেয়া দাঁড়া করে রাখছিল সিরিয়ালদের, যে এত বড় সাহস স্কুল আইসা। আর এই কথাটা এমন ভাবে ছড়াছড়ি হয়েছে, ওই সবাইরই বলছে যে এই স্কুলের মেয়েরা মাস্তান, ধরে হাত পাকারে দেয় সব, মানে রাস্তাঘাটের দোকানদার যারা আছে সবাই মানে একদম মানে ভ্রাষ্ট হয়ে গেছে একটা খবর, স্কুলের মেয়েরা ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে বলতো যে এরা যেদিক দিয়ে যাবে ওদিক গায়েব হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা হবে, ওখানে যাই দেখি একটা ছিল যে ব্রেঞ্চটা ছিল, ওখানে বসতাম, ওখানে আমার নামটা আর রাজীবের নামটা প্লাস দিয়ে লেখা ছিল ক্লাসের বেঞ্চে। পরে আমার এটা দেখে আমার খুবই রাগ উঠলে আমাদের দপ্তরি কাকা ছিল, খুব রাগ করে দাঁড়াইছিলাম। দপ্তরি কাকা ডাক দিছি যে এদিকে আসে না, আসার পর বলতেছি দেখেন তো এটা কি, দেখে চুপ করে দাঁড়াইছে, কে লেখছে? আমি তো বলছি যার নাম আছে সেই লিখছে। পরে মানে আমি এমন একটা করা ভাবে বলি যে আমি যে ব্যাগ নিছি, বই নিছি, তো কি হয়েছে, এটা বিচার হবে ভালো,
তা না হয় আমি এখান থেকে চলে যাবো, চলে যাই আমি আমার আব্বারে বলে দেবো, দাদারে বলে দেবো, তখন সে আসবে, সে এসে বিচার করবে স্কুলে। এত বড় শ্বাস কই থেকে হলো। এখন তারা হেড স্যারকে বলে, হেড স্যার আসে দেখে হ্যাঁ সত্য ঘটনাটা। তো মাঠে খেলতেছিল হয়তোবা, দপ্তরি কাকা ডাক দিয়ে নিয়ে যায় কাকে? রাজীবকে। পরে বলে যে মাস্টারবাকে চিনো? ও বলছে হ্যাঁ চিনি। কি হয়? ও কিছু বলে না, ব্রেঞ্চের ভিতরে মানে এই নামটা কে লাগছে? ও বলে হ্যাঁ আমি লিখি নাই, বাট ও না করে, কিন্তু এটা শিখা যায় না যে ও আমার মামাতো বোন হয়। বলো যে ও আমার মামাতো বোন হয়, এইসব যেটা শুনছি এটা মিথ্যা কথা। ওই রকম ছিল যে না আমি তোকে পছন্দ করি, সো আমি এটা না করবো না। করেনি, কিন্তু স্ট্রং দাঁড়াইছিল, ইচ্ছা এরকম পিটাইছে ওকে, 27টা বাড়ি দিয়েছিল ওকে। এই সংখ্যাটা আপনি পরবর্তীতে জানলেন কিভাবে? ফ্রেন্ডেরা ছিল, আমি কিন্তু খুব ভয় পাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম না যে এইটুকুর জন্য এত বড় বিচার হোক। মানে ও কিন্তু আবার খাইছে কিছুটা নিজের দোষে, যে ও এটা বলে আসে করতে পারতো হ্যাঁ আমার মামা তো বোন, বোনের মতো দেখি, কিন্তু ওখানে হিরোইজম দেখাতে গেছে। মানতে রাজি না, আমি ওকে বোনের মতো দেখি না, ও বলছে সরাসরি। স্যার বলছে ছেলে তো বিয়া দাও দিয়ে দিয়েছে, ইচ্ছা এরকম পিটাইছে, পিটে একটা লাল কার্ড দিছে যে তোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এরকম কিছু। তো পিটানোর পর ক্লাসে আসছে, এসে বসছে, তো পিঠ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল। এবার আর কি সবাই জানাজানি হয়ে গেল যে ওদের ভিতর, বাট আমি কিন্তু তখন ওকে চয়েস করতাম না, কিছু না ছিল না, বাট এর জানাজানি হলো যে ওদের দুজনের রিলেশন আছে। এবার একবার এস্টাবলিশড হয়ে গেল ব্যাপারটা। হ্যাঁ হয়ে গেল, মানে এরকম যে আমিও আছি এর ভিতর, বাট আমি কিন্তু ছিলামই না। তো বাসায় এসে পরে আসে, তো কি করে সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু আমি স্কুলে খুব ভয় পাইতেছিলাম। জাস্ট বাসায় গেলে ওর নানি যে ছিল আমাদের চাস্তো দাদি, খুব ডেঞ্জারাস, ওনার ভয়ে আমরা আমার মারা কেউ কখনো কথা বলে না। তো আমি তো ভয় পাচ্ছি যে আজকে তো বাসায় গেলাম আর তো আর রক্ষা নাই, স্কুলে নাই আমাকে কিছু করতে পারে না, বাসায় গেলে এই পিটারিটা আমার কপালে আছে। পুরো ভয় পাই আসছে, আসে দেখি কোনো শব্দ কিছু নেই, ভাত খাইছি, চুপচাপ বসে আছি, কেউ কিছু বলে না। তো আমি একদম রিল্যাক্স হয়ে গেলাম। রাত চলে গেল, ফেরার দিন সকাল হতে আরো দিন মানে স্কুলে যাওয়ার জন্য আমি সকালবেলা বায়না ধরি যে আমি যাবো না। সেদিন তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে এসে পড়তেছিলাম, যাতে আমি বাসা থেকে আর কি তাড়াতাড়ি বের হয়ে চলে যাওয়া যায়। তো এসে বসছি স্কুলে, সেদিনও কোনো প্রবলেম হয় নাই, সেও স্কুলে গেছে, কোনো কথাবার্তা কিছু না, একদম চুপচাপ। 2-3 দিন পর সে একদিন স্কুলে জানে, তো আমি বেশি একটু কেয়ার করিনি। তো আমি ভাবছি 2-3 দিন যেহেতু আর কিছু হয়নি, তো এখন আর কি হবে, কিছু হয়নি। বাট পরে আমি বাসায় আসছি, আসে মানে ওইটা আমার মনেই নেই। খাইতে বসছি, মা খাইতে দিছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, তখন বলতেছে স্কুলে কি হয়েছিল। এটা 3-4 দিন পর। কিছু না, কি হবো, প্রত্যেকদিন যা হয় তাই, স্কুল আবার কি হয়? কিছু হয় নাই কনা, রাজীবকে বলে মারছে। মানে এটা আমার মা কিন্তু সব জানে, বাট আমাকে বলে নাই যে তোমার জন্য, বলছে রাজীবকে বলে মারছে। আমি কি জানি, আমি তো সঠিক জানি না। মানে এই কথা শুনে কিন্তু আমার ভয় লাগতেছিল যে এটা আমার জন্য, বাট আমি না করছি যে আমি জানি। সত্যি জানিস না? তুই করে বলতে সত্যি জানিস না? না জানি না। তুই যদি নাই জানিস রাজীবের পিঠটা এরকম ফাইটে ফাইটে হয়েছে, এরকম একদম লাল হয়ে রয়েছে, আমি জানি না। তুই বলে বিষয় দিয়ে মার খাওয়াইছিস, তার মানে ওর মাকে ফোন করা হয়েছিল। ওর মা ঢাকাতে যায়, আমার মার সাথে ইচ্ছা রকম ঝগড়া, যেটাকে বলে গ্রামে। ওর মাকে বলছে ছেলে যেহেতু যে ও বিচার দিয়ে এরকম মার খাওয়াইছে, ফাইন একটা ঝগড়া হয়ে যায়, মানে সবাই জানাজানি হয়ে যায় যে এরা নিজেরা এরকম ঝগড়া করতে, ভাবি ননদে এরকম বিশাল ঝগড়া হয়ে যায়। তো আমি পুরো গ্রাম মানে রুটে গেল, কি নিয়ে ঝগড়া হচ্ছে যে ও কে মার খাওয়াচ্ছে। তো বলছে আমি তো একদম না, ওর নামে আর যত মন্দ বলা যায়, যেটা বলে ইচ্ছা খারাপ করি। ওর পুরো মা কয় সত্যি করে এত বড় ঘটনাটা কি মিথ্যা হইতে পারে, যে ওর পিঠটাও চোখের সামনে এত বড় হয়ে আসছে পিঠটার ভিতর, তুই না করতেছিস। পরে মানে একটু ভয় কাটতে কাটতে, মানে আমি তো আবার একটা সাহস ছিল যে আমার তার মারবো না, বকা চাই, 2-1টা বকা দিব। তো বলছি আমি তো দেইনি, আমার কথা না করছি, আমার বান্ধবীরা দিছে এরকম প্লাস দিয়ে লিখছিল। মা বলতেছে যে লিখলে কিরকম বিচার দিতে হয়, বাসায় আসতি নিজেরা ওকে বলে দিতাম, আর লিখতো না। তো বিশাল হয়ে যায়। হয়ে যাওয়ার পর মানে ও আর আমার সাথে কথা বলে না। পর যখন বার্ষিক পরীক্ষা হবে এরকম মানে হঠাৎ করে, তখন মানে একটা জিনিস কি, মানে সবসময় লোকটা কথা বলতো, পিছিয়ে থাকতো, হঠাৎ করে নাই, এটা কিন্তু একটু খারাপ লাগতো যে হ্যাঁ লোকটা নাই। মানে কোথায় গেল নাই, মানে ওর আমার পিছু নিত না। ও আচ্ছা আচ্ছা, মানে মাইটা খাওয়ানোর পর সেগুলো আর করতো না। তো করতো না, তখন আমি করতাম এরকম মাইটা খাওয়ানো ঠিক হয়নি। ঠিক হয় বলতে এত বড় মাইটা খাওয়ানো ঠিক হয় নাই। ভাই নিজের মানে বাসায় দেখা হলো, আগে এরকম ছিল, আমি বসে থাকলে ও আসতো, এখন আমাকে দেখলে ও পলাইতো, একটু খারাপ লাগতো। এইটা যখন পরীক্ষা হয়, ও একবার আইসে পড়ে, ঢাকা এসে পড়ে, এটাই শিওর যে ওকে ভালো লাগতো না, বাট ও আইসে পড়ে শুনি যে ও আর যাবে না।
পড়বে না, পরীক্ষা দিবে না। সো আমি ও যাওয়ার পর আমি ওকে একটা লেটার দিই। সেটা ভালো লাগাও ছিল না, কিছুই না, যে ও পড়ুক, ওকে, মানে পড়াশোনা যেন ও আসুক পড়ুক, যে আমার জন্য এত বড় বদনামটা না হোক। কারণ যেহেতু ফুপু বলবে যে তোর জন্য আমার ছেলেটা বন্ধ করে আসে বসে, তো আমি একটা লেটার দিই। মানে এটা আমার এক বান্ধবী ছিল, ওর সাথে মিলে ও বলে আচ্ছা দিয়ে সমস্যা কি, 9-10 পর্যন্ত পড়ে তো চলেই যাবো। লেটার দেই ছোট্ট একটা কাগজে, জাস্ট এই 3টা শব্দ লিখে দেয়, আমি আর কিছু লিখে, ওই তো আমার সহ্য দেওয়া। আবার আমাদের লেটার দেওয়ার নিয়মটা এরকম ছিল, বাড়ি ছিল পাশাপাশি, বাট লেটার দিতাম 3 গ্রাম ঘুরা। ও যায় দেশ তার একজনের কাছে, ওদের ঘুরে ঘুরে আসতো, 2 দিন 1 দিন লেগে যাইতো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। তো আসে, ও তো মনে মনে ভাবে খুবই হ্যাপি, মার খেলেও এভাবে চলে যায়। 9-এ ওঠার পর ও জানতো যে আমি ওকে লাভ করি, বাট তখন কিন্তু আমি ওকে লাভ জিনিসটা করতাম না বলা চলে। বাট লেটার দিতাম, যেটা সত্য কথা বলবো, ও দিত। মানে এত লেটার হতো, যে ট্রাঙ্কটার কথা বলছিলাম, এটা ভরে গিয়ে মানে বস্তায় রাখা হতো ওর লেখাগুলা। মানে লেটার বলা চলে না, পত্রিকা বলা চলে এক একটা। হ্যাঁ, এরকম করে ও লিখতাম, আমিও লিখতাম। আমি যে লিখতাম তা এমনটা না। এ হওয়ার পর অনেকগুলো লেটার হয়েছে, আমার 21-22টা মতো হলে ও আমার কাকাকে এগুলো সব দিয়ে দেয়। পরে শুনি কয়, দেখো তোমার বাস্তি যতগুলো মার খাওয়াইছে আমাকে, এখন ও দিয়ে আমার পিছে পিছে ঘুরে। কতদিন পরে কাজটা করে? 8-9 মাস পরে এরকম। 8-9 মাস পরে, যখন আপনি চিঠিপত্র দিয়ে মোটামুটি তাকে হৃষ্টপুষ্ট করে দিয়েছেন, মানে 8-9টা চিঠি দিয়েছেন, হ্যাঁ, ততদিনে কি আপনি তাকে বলেছেন যে আপনি তাকে পছন্দ না, করেন? একবার মুখে বলিনি। চিঠির মধ্যে কি থাকতো? এইটা, হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি, আপনি আসেন পড়েন, সমস্যা নেই, আমার পিছু নিয়েন না, পাশাপাশি চলেন, এটা সেটা। ও যাটা লিখতো ওটার বিপরীতটা যেটা আসে আর কি, যা বুঝতাম আর কি। ওই সময়টাতে ও আপনাকে কি লিখতো? পছন্দ করে, ভালোবাসে, এই টাইপের কথা লিখতো? হ্যাঁ, ভালোবাসা, আই লাভ ইউ এটা লিখতো, আর মানে নানান কিছু লিখতো, যে আজকে খেলতে যাব, এটা সেটা, এই সব কিছু। আচ্ছা, তখনও আপনাদের বাড়িতে আসেনি 8 মাস 9 মাস যাবত? না, ও তো আমাদের বাড়িতেই। তো চিঠিটা কোথা থেকে লিখতো? ও রুমে থাকতো, আমি আমার রুমে। আমি ঠিক বুঝলাম না, পাশের রুম থেকে পাশের রুমে চিঠি লিখছে? আমাদের মাঝখানে তো আমার চাস্তো ফুয়াতো ভাই ছিল না। না, তাহলে চিঠিটা কোথা থেকে লেখা হতো? আপনি কোথায় এসে বলতেন যে আসেন পড়েন? কোথায় গিয়ে পড়বে? পড়াশোনা তো বন্ধ করে দিয়েছে ততদিন নাকি? না না, তাহলে পড়াশোনা বন্ধ বলতে ও ঢাকা চলে গেছিল, যারা আসবে না, হ্যাঁ, তারপরে তো আবার চলে এসেছে। ওরা আসে হ্যাঁ। কিছুদিন পর, 15-20 দিন পর। 15-20 আসার দিন পর পর আসে। আমি ওকে ছোট একটা কাগজে লেটার আমার বান্ধবীর কাছে লিখে দিই, যে ওকে বলো যে আমি ওকে পছন্দ করি, ও থাকে পড়ুক। তো আচ্ছা। আবার বান্ধবী এসে ঘুরে ওকে দেখা হয়, দেখালে দিয়ে দেয়, উপরে তো হ্যাপি, ও আর যাইতো না, পড়বে এখন। আপনারা পাশের রুমেই থাকতেন, পাশাপাশি থাকতেন? পাশাপাশি বাড়ি মাঝখানে 2টা ঘর ছিল। কিন্তু চিঠিটা বান্ধবীদেরকে দিতেন? দিয়ে মানে অনেকটা এক মহল্লা ঘুরে আসতো, একদিনও লেগে যেত। ওকে। পরে আমার কাকা নিয়ে আসে বলতেছে এগুলো কি। মানে দুষ্ট ছিলাম, বাট আমি এইসব ব্যাপারে অনেকটাই লাজুক ছিলাম, কারণ বাড়তি কোনো ছেলেদের সাথে মিশতাম না, ভীষণ একটা লজ্জা পাই। তারপর বলতেছে যে এখন তো তোর বিচার হবো। মানে আমি এটা শুই না, এমন কান্না করে, আমি সহজে কাঁদতাম না, স্ট্রং ছিলাম, সেন্সিটিভ হলেও। তো আমি এমন কান্না করি যে আমি আর জীবনে এটি করবো না, কান ধরে একদম উঠবস চাচার সামনে একদম। মানে আমার চাচার আবার ওর চাইতে কয়েক গুণ ভালো আমাকে বাসতো। ওকে। তো বলতেছে এখন তো তোর বিচার করবো। পরে আমি কান ধরে উঠবস যে আমি মাফ করে দেন, এই শেষ, আমি আর করতাম না। ও যে সেরি নিয়ে নেন, ও দিছে 4-5টা রাইখা মোটামুটি 2 বস্তা নিয়ে এসে বসে, জানি না পরে কি করছে। পরে আমি হ্যাঁ দাঁড়া, আর তো চিঠি দিয়ে দিতে পারতো না, মানে যেহেতু কাকার কাছে দিয়ে দিছে, তো এরকম দিয়ে দিলে আমি আর লেটার লিখি না। তো ফিরে লেটার না লিখলে, যেমন ভাইয়া রাজীব লেটার লিখতো আমাকে, লেখা দিত, আমি পুরো রাখি, 2-3টা রেখে দেওয়ার পর যখন মানে রিপ্লে কোনো উত্তর না দিই, তো বলতেছে উঠলে কোনো উত্তর আসে না কেন। আমি বললাম সরাসরি, আমি হাইটে গেলে বলতাম আমি আর এই ভুল করতেছি না, তুমি নিয়ে আমার চাচার কাছে সব দিয়ে দিচ্ছ, আমার মানে জিতটা তুমি শাসন করছো, আমি মার খাইছি, ওটার বিপরীতটা করছো। পর কাছে 50-50, তুমি মার খাইছো, আমি লেটার দিয়ে দিছি, 50-50 কাম বাজে নাই, আমি আর তোমার রিপ্লে কোনো লেটার দিতাম না। পরে ও কি করতো, এটা মানে খুব মজার একটা ঘটনা। ভিতরে একটা আফা ছিল, আফা ডাকতাম দিদি যেটা হয়, ওনাদের ঘর ছিল মাটির দালান, যেটাকে বলে মাটির ওয়াল। তা থাকলে উনি আবার খুব চাকচিক্য ছিল, প্রায় সপ্তাহে 2 একবার লিখবা, ওকে সুন্দর করে রাখতো। তো যখন আমি ওকে লেটার না দিতাম, তো ও কি করতো, ওই দেওয়ালের ভিতরে আঙুল দিয়ে লিখে যাইতো যে এটা করবে, অমুক জায়গায় আইসো, এটা খেলবে, এটা করবা, এরকম করতো। আর নিচে লিখতো যে উত্তরটা লিখো, খাতায় লিখতে হবে না, ওয়ালি লিখো, দেয়ালে লিখো। বাইরে কষ্ট করে লেপছে, আর আপনারা গিয়ে দেয়ালটাকে খাতা বানিয়ে ফেলেছেন। ওকে। আমি আবার ওরটা হাত দিয়ে মুছে দিতাম। ওকে। মুছে আমার যেটা আসতো যে যাবো, বেশিরভাগই লাগতাম হ্যাঁ আমি যাবো না, সরাসরি যাবো না। ও আবার লাগতো যে না আসলে কিন্তু খবর আসছে, তো ওই কিন্তু বাসা থেকে যাই ধরে নিয়ে আসবো। প্রত্যেক দিন এরকম, মানে আর খাতায় কিছু লেখা হতো না, স্কুলে যাওয়া সত্ত্বেও পিছিয়ে যাইতো। আর বন্ধু বান্ধব যেটা বলা চলে, ওর যে ফ্রেন্ডটা, ওরা আমাকে প্রপোজ করতো, করলেও ওদের কাছে তুই এটা কসকে, ওর সাথে তো আমার রিলেশন, মানে সবাই জানা জানি, মোটামুটি সবাই জানে।
তো এরকম আফার দেলানের ঘটনাটাই বলি, এটা যেমন রুজ রুজ লিখতাম, তো উনি তো লেখা বুঝতো না, বাট পিছায় এসে দেখতো যে এটা তো দেলানটা কেনা হয়ে গেছে, আউলে গেছে। তো উনি বকতো প্রত্যেক দিন যে কারা এরকম করে। তো কিন্তু আমাদের রিলেশন এটা কিন্তু জানতো যে ওরা এরকম রিলেশন আছে, তো জানলে বলতো যে এগুলো কি লাইলি মজনুর কাম তো না, মানে এরকম আর কি বলতো। তো একদিন এরকম লিখতে লিখতে একদিন আমার এত রাগ করে, মানে আজকে দেলানটা লিখছে, কালকে যে আমরা দুইজনে অনেক ফুল ভরে ফেলাইছি। তো আমার এত রাগ করে ওর কাছে বিচার দেয় সরাসরি আমার নাম ধরে। তো আমার দাদা ডাকে নিয়ে সুন্দর করে জিজ্ঞাসা, এই কাজগুলো তো তোমরা করছো না? হ্যাঁ, লাইলি মজনুর কথা লেখার অনেক সিস্টেম আছে, মানে মজা করে বলতে খুব চেপ দিক তোমার দাদারা ইয়ার কি করতো, অনেক সিস্টেম আছে, তো অযথা এই মহিলার দেলানটা কিরে প্রত্যেকদিন নষ্ট করো, ওর তো লেপতে কষ্ট। তো আমি ভীষণ একটা লজ্জা পাই যে এইভাবে তো সরাসরি আর বলা হয় না, একবার চাচা বলছে একবার দাদা বলছে, বলা হয় না। তো আমি আর লিখি না, পরে ভাইয়ের বলে দিই দেলানে আর লিখো না, আফা রাগ করে। তো এরকম ও লেটার দিতাম, আমি লেটার দিতাম, আবার শুরু হলো। হ্যাঁ শুরু হলো। একটা ঘটনা মনে পড়ে যে ও আমাদের ভীষণ একটা কষ্ট করতো, তো একলা থাকতো, বাবা মা ছিল না, তো ওর কাছে একটা টাকা থাকলো ওটা কখনো নিজে খেত না, আমার জন্য আর আমার ভাইয়ের জন্য নিয়ে আসতো। মানে আমার ভাইকে এসে বলতো ভাইয়া না দুলা ভাইটা, তো আবার ছোট ছিল, কিউট ছিল, তো ডাকতো আর এক সময় একটা করে চকলেট দিত, নিয়ে নিয়ে এসে বলতো, ওর তো দরকার ছিল খাওয়ার। তো একটা ঘটনা মনে পড়ে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে একটা মেলা যাকে বলে তিক্ত হয়, ওখানে সে ও মাত্র মনে হয় 40 টাকা না 50 টাকা নিয়ে গেছিল, ওটাও তাকে 20 টাকার মনে আমার মায়ের দিছিল। অনেক দূরে পথ, মানে হাইটে গেছিল, যায়া ওখান থেকে আমার জন্য একটা চুড়ির আলনা, 2 জোড়া কানের দুল, একটা শাবনুরের একটা ছবির পোস্টার। আমি আপনার জন্য শাবনুরের পোস্টার? হ্যাঁ, আমি শাবনুরের অনেক ছিলাম, ছবি না দেখলে ওর ভালো লাগতো। ওকে। তো ওর একটা পোস্টার, এটি মানে ওই টাকাটা দিয়ে ও নিজে না কিছু খায়, আমার জন্য নিয়ে আসছিল। নিয়ে আসলে আমি আবার কেমন ছিলাম, ওর কোনো জিনিস আমি নিতাম না, রিপ্লে আবার ঘুরাই দিয়ে যেতাম ওর ঘরে। ও কিনা আমার ঘরে দিয়ে আসতো, আমি কি চুরির আলনাটা রেখে বাকি সব ওর ঘরে দিয়ে এসছি। আবার টাকাটাও দিয়ে যেতাম, যে চুরির আলনাটা 20 টাকা নিয়েছে, 20 টাকা দিয়ে যেতাম। মানে আমার কেমন জানি খারাপ লাগতো যে ওর তো আব্বা আম্মা নাই, ওকে কে দিবে, আমাকে তো দেয়, আমি যখন যেটা চাচ্ছি পাইতেছি। তো এরকম করেই ক্লাস 9-এ তখন বার্ষিক পরীক্ষার আগে হয়তো লেটার লিখতে লিখতে একটু একটু ওকে হয়তো ভালো লাগতে শুরু করছে, মানে ভালো বাইসে ফেলাইছি যেটা বলা চলে। বাট মানে মনের অজান্তেই কখন ভালোবেসে ফেলেছেন বুঝতেই পারেননি? বুঝতে পারিনি। তো একটা জিনিস হয়েছে আমার সাথে, সেটা বলেছে যতটাই চঞ্চল ছিলাম ততটাই নীরব হয়েছি, মানে ভীষণ একটা লাজুক বলা চলে। আমি কারো চোখে তাকিয়ে কথা কখন এটা কখন ক্লাস 9-এ? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা। এটা হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাকে বলে, যে বয়সন্ধিকাল। বারবারই আমরা হ্যালো 8920 তে খুব বেশি এমফাসিস দিই, আর এবং ও ক্লাস 5 থেকেই শান্ত ছিল। শান্ত বলতে ও ক্লাস 5 থেকে আমার পিছে মানে লাগিয়ে থাকতো। বুঝতে পেরেছি, 4 বছরে এসে মোটামুটি হাসিল করে ফেলেছে। না, আমি যেটা বলছিলাম যে আপনি হঠাৎ করে শান্ত হয়ে যাওয়ার পেছনের কারণটা হচ্ছে, কারণ মানে ভীষণ লজ্জা পাইতাম, ভীষণ। ওকে মানে ওকে দেখলাম রুমের বাইরে বের হতাম না। ওকে। সরাসরি মানে আপনার চঞ্চলতা তো আগের চেয়ে কমে গেছে। কমে গেছে বলতে ভীষণ করতাম ওর আর মায়ের পিঠ যা করা দরকার করতাম। ওর ঝুল দেখতাম যে না এই জায়গায় আমার এটা না করলে আমি ঠকতেছি, সো আমি ঠকে চলে আসে পড়তাম, খেলতাম না। মানে আলটিমেটলি ওকে দেখলে একটা প্রচন্ড লজ্জা পেতেন? লজ্জা মানে আমি ওর সামনে পড়তে রাজি ছিলাম না। ওকে। লেটার লিখতাম বাট সামনে পড়বো না। যেটা হয় আর কি, বয়সন্ধিকালে এক ধরনের পরিবর্তন আসে শরীর এবং মনে, সেটাই হচ্ছে। ওকে ফাইন, তারপর? এই সময়টা 9-এর সময়টা এরকম বলা চলে, আমাদের এলাকা আশেপাশে যে 4-5টা এলাকা সবাই জানতো, এমনকি ওর মা এতে মানে কেউ কিছু বলতো না। আমার বাবা শুধু বলতো যে না ওকে তো ওর কাছে দেব না, ওর মানে লেভেলেও না, ওর কাছে দিব না, বাট ওর মা কিছু বলতো না। আর ওরা খুব ভালো ছিল, ওর নানি যেটা বলে আমার দিদি সবসময় আমাকে রাখবো বলে বলতো। সবাই রাজি, এরকম বলা ছিল, মানে সবাই জানতো, এটা কোনো গোপনের কিছু ছিল না। ফ্যামিলি জানতো অলমোস্ট একদম সবাই, গ্রামের সবাই জানতো? সবাই জানতো, এবং কি এটা হবে এটাও জানতো। হ্যাঁ, শুধু বাবা রাজি ছিল না? আমার বাবা আমার ফ্যামিলি থেকে বলতো যে বড় হবে, লেখাপড়া করবে, এটা আপনি ভুলে যাবে, এটা ব্যাপার না। ওকে, কলেজ স্কুল যাবে, ভুলে যাবে, সব ভুলে যাবে, রাইট। সো এরকম করে 9-এ যখন বার্ষিক পরীক্ষা হয় এভাবে চলছিল, মানে যেখানে যাচ্ছি ও যাচ্ছে, যেটা খাচ্ছি মানে আমার খুশিটা ও দেখছে, আমি মানে মনের গুলোজুল বলে যে আমার এটা লাগবে, ওটা আগে প্রেজেন্ট করতেছে যে নাও। বেশিরভাগ মিষ্টিটা, একটা ঘটনা মনে পড়ে যে ও আমার পিছে পিছে মানে মিষ্টি নিয়ে ঘুরতেও বলা চলে, কখন জানি খাইতে মন চায়। এরকম করে 9-এ বার্ষিক পরীক্ষা দিয়ে আমরা 10-এ উঠে যাই। 10-এ প্রথম সময় পরীক্ষায় একটা ঘটনা বলি, মানে কিরকম ইনভলভ হয়ে গেছিলাম যে আমরা পরীক্ষা দিছি, পরীক্ষায় আমার রেজাল্টে রুটিনই আমি উল্টা পাল্টা লিখছিলাম। তো আর একটা কথা বলা চলে, সেটা হচ্ছে যে এটা মানে না বললেন জানি না কারোর সাথে হয় কিনা, আমার এরকম রেজাল্ট হয়েছিল যে আমি অঙ্কে 1 পাইছিলাম। মানে এত বেশি প্রেমে মশগুল যে লেখাপড়ার অবস্থা 12টা বেজে গেছে, তাই তো? 12টা মানে 14টা। আমি অঙ্কে 1 পাইছিলাম, ও 13 পাইছিল। এটা আমার আজীবন মনে থাকবে যে এত খারাপ রেজাল্ট আমার লাইফে হয় নাই। সো এই খাতাটা নিয়ে
স্যার এনে দুইটার খাতা একসাথে করে দেখাইছে, এটা তো আমার প্রকাশ হয়ে গেছে ক্লাস 7 থেকে মায়ের পিঠ দেখাইছে, দেখো লাইলি মজনুর কাহিনী দেখো। হ্যাঁ, রেজাল্ট, বাট কেউ কিছু বলতে পারতো না, হয়তো বাচ্চাটার ভয়ে মানে এটা আরো বেশি একটা রটারটি হয়ে যায়। গ্রামের কথাটা এমন ছিল, সামনে কিছু বলবে না, লোক আড়ালে অজস্র খারাপ ভাষা যেটা বলে ওটা দিয়ে বলতো। বললে ওকে কি করে, ওকে আলাদা একটা স্কুলে নিয়ে দেয়, বয়স পাশেই ছিল, ওই স্কুলে নিয়ে ওকে ভর্তি করে দেয়। আমি আমার ওই স্কুল থেকে কালচি থাকি, 1 বছর আমরা আলাদা থাকি। থাকার পর মানে এরকম হতো, আমি আলাদা হওয়ার পর আমি ওর স্কুলে যাই, কোচিং শুরু করি। প্রতিদিন সকালে যাই ওর স্কুলে যাই, কোচিং করে আমার স্কুলে আমি আসতাম। বাট দেখা সাক্ষাৎ এটা হতো, ট্রেনে এরকম করে চলছিল আর কি। যে কোনো ফ্রেন্ড সার্কেল সবাই জানতো ওদের বিয়ে ঠিক হয়ে গেছে, মানে সবাই এলাকার অলমোস্ট। আমি যেখানে যেতাম ও যেত। ছবি বললাম বেশি একটা দেখতাম না, তবে এরকম একটা জিনিস ছিল, আমি ওর সাথে কয়েকবার বাংলা ছবি যেটা হলে আমরা ছবি দেখতে যেতাম, স্কুলের কথা বলে বাড়ি থেকে বলতাম। খুব কাছে ছিল তো টাউনটা, 13 টাকা 14 টাকা লাগতো একটা টিকিট। তো বলতাম টাকাটা নিয়ে স্কুলে ব্যাগ নিয়ে আমরা স্কুলে যেতাম, যাই অর্ধেক পর থেকে সাইকেলে উঠে চলে যেতাম, হলে যাই ছবি দেখে আসতাম। এরকম দুষ্টুমি করতাম ভীষণ আর কি, মারপিট করতাম। আর আমি মারপিট বাজলেও আমাকে টাইনা ছাড়াই নিসতো, কত মারপিট করো না, মানে খারাপ করবো। যখন আর কি বার্ষিক পরীক্ষার সামনে ফ্রন্ট ক্লাব শুরু হয়, হঠাৎ আর কি এখানে মানে আমার বাবার প্রবলেম হয়ে যায়। আমার বাবা যেখানে শেয়ার ব্যবসা করতো, কিছু একটা মার্ডার হয়। সো সে বিষয়ে আমি বলবো না, সেটা আমার বাবার বিষয়। মানে রাতারাতি আমাদের অনেক টাকা অ্যাডজাস্ট করতে হয়, ধান চাল যা ছিল বিক্রি করে এক সপ্তাহে অনেক টাকা। একদিনে বাবাকে এতগুলো করে টাকা দিতে হতো, দিলে এই কেসি করার জন্য, মানে বিজনেসটা ঠিক মতো রাখার জন্য। ওই কেসে আপনার বাবাও জড়িয়ে যায়, তাই তো? হ্যাঁ, জড়িয়ে যায়, মানে উনি একদম 2 নম্বর, 1 নম্বর আমার মামাকে আর আমার বাবাকে 1-2 ফেলাই দেয়। মানে উনার শিফটে ছিল, এখন বাবা দেখে নাই কেন শিফটে ছিল, তাহলে উনার আন্ডারে ছিল, ওরা কাজ করতেছিল, 3 কর্মচারী ওয়ার্কারে ঝগড়া লাগে মার্ডার হয়ে যায়। এরকম দেওয়ার পর অনেকটা মানে লস হয়ে যায়, যেটা বলা চলে লসই। তখন আবার নতুন করে বিজনেস, ওটা তখন তালা লেগে যায় একদম। তখন আবার নতুন করে শুরু করার জন্য আমার বাবা বাড়ি থেকে জমি যা থাকে কিছুটা বিক্রি করে বন্ধক টন্ধক দিয়ে টাকা নিয়ে আবার নতুন করে মেশিন তৈরি করে করার পর আমাদের ফ্যামিলির অবস্থাটা মানে অনেকটা খারাপ হয়ে যায় বলা চলে। ক্লাস 10-এ পড়ি, মানে ফ্রন্ট ক্লাব শুরু, তখন এই টাইমে অনেকটা খারাপ। আমার তো সব দিদি ছিল, প্রায় ঝগড়া হতো আমার মার সাথে। যখন আমাদের সবসময় আমার আধাল একটা আদর ছিল, একটা চলাফেরা ছিল, যখন আমাদের এরকম হয় তখন মানে চারদিক থেকে একটা চাপ আসে, রোজ ঝগড়া লাগে দিদিদের সাথে। ফুপুরা এটা চাচ্ছে পাচ্ছে না, ওই বিষয়ে লাগে যে বলতেছে হ্যাঁ ভাবি সব একাই খাইতেছে, মানে এই নিয়ে মার সাথে প্রায় ঝগড়া লাগে। ঝগড়া লাগলে আমার মাকে আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে ঢাকা যাও। যখন আমি ক্লাস 10-এ পড়ি আমার ঢাকা নিয়ে এসে পড়া হয়। ঢাকা বলতে নারায়ণগঞ্জ চলে আসা হয়। আপনি বলতে আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই, মানে আমরা আর কি। ওর সাথে কোনো কথা হয় না, ওই স্কুলে থাকে। আমার বাবা মানে খুব অভিমানী ছিল। আমার দাদা আমার বাবাকে সে বিষয়ে না বলে, আমার দাদা বাবাকে একটা কথা বলে জমি সম্বন্ধে আর কি, বলার পর তো আমার বাবা খুব রাগ করে যে আমি এত বছর তোমাদের খাওয়াইছি, এত কষ্ট করছি তোমাদের জন্য, আসছে আমি একটু প্রবলেমে পড়ছি, আমি কি আর উঠবো না এই প্রবলেম থেকে? তো তোমরা আমার সাথে এরকম ব্যবহার করলো আমার ছেলে মেয়েদের সাথে। তো বাবা রাগ করে আর কি আমাদের নিয়ে পড়ে, রাগ করে একদিনই কিছু নিয়ে আসে না, শুধু যার যার শরীরে যা থাকে। দাঁড়াতে পারলে আসবো, বা কখনোই আসবো না। রাগ করে নিয়ে এসে বলে নিয়ে এসে আমাদের নতুন বাসা ভাড়া নিয়ে নেই, কিন্তু আমার পড়াটা ওখানে গ্যাপ পড়ে যায়। সো আমরা এইভাবে থাকি। রাজীবের সাথে আর কোনো কথা মানে ও জানি না যে আমি চলে আসছি। সো এই জিনিসটা আমার খুব ভীষণ আঘাত লাগতেছিল যে আমি আসবো না কোনো পরিস্থিতি। ও আসার আগে একটা কাহিনী হয়েছে, আমার বাবা যখন এরকম প্রবলেম হয়, প্রায় যখন ঝগড়া চলতো তো শুনতাম বাবা মাঝে মাঝে বলতো যে তোমাদের নিয়ে চলে যাবো। তখন ভাইয়া তো শুনতো, রাজীব তখন যাই বলছিল যে তোমার যদি এরকম নিতে আসে মামা, তো তুমি যাও না, তো নিতে তো আসবে, যেহেতু সমস্যা চলতেছে নিয়ে চলে যাবো। তো চলো আমরা ভাইকে যাই। তা আমি ছোট ছিলাম, বাট আমি এইটা ভয় পেতাম যে আমি তোর সাথে ভাগবো না। আমি বলতাম যে না আমি তোমার সাথে ভাগবো না। বলতো কেন ভাগবা না? আমি বলতাম ভালোবাসি সেটা আলাদা, বাট তুমি তো ছোট মানুষ, আমার নিয়ে রাস্তায় তুমি হারাই ফেলাবা, তুমিও হারাই যাবা, আমারও হারাই ফেলাবা। আর আমার বাবা তো কিরকম জানাই কম, আর আমার বাবা তো সব চিনে, উনি তো তোমার খুঁজে বাইকেরা তোমার তো মারিয়ে ফেলাবো, সাথে আমার মারবো, ভাগবো না। তো অনেক কান্না করতো, মানে আমার পা ধরে পর্যন্ত কান্না করতো, নিতে আসলে যায় না তুমি পলাই। তো এরকম হঠাৎ করে নিতে আসা বা ওনার মুখের তো কথা বলা চলে না, অল ফ্যামিলি আসে, ওর সাথে আর কোনো কন্ট্রাক্ট হয় না, একই দুম হয় না। মানে আমার বাবা এত রাগ করে আমাদের কাউকে আর মানে আমি যতটুকু বুঝি যে আপনারা যৌথ ফ্যামিলিতে ছিলেন, রাইট? বাবা চাচা বাবা যৌথ বলতে আমার দাদার থেকে আলাদা,
বাট আমার দাদা, আমার 5 ফুপু, 3 ভাইয়ের সবাই নিয়ে আমার বাবা একত্রে ছিল, মানে আমার দিদি ছিল না, আমার সৎ দিদি। সেখান থেকে আপনারা বের হয়ে চলে আসেন এবং রাজীব আলটিমেটলি আপনাদের ফ্যামিলিতেই থাকছিল এবং আমাদের পরবর্তীতে ফ্যামিলি যেটা বলতে যে আমার চাচতো দিদি। এক্স্যাক্টলি, এবং পরবর্তীতে আপনারা চলে আসার পরে ওই ফ্যামিলিতেই থেকে যায়, হ্যাঁ থেকে যায়। ও কিন্তু জানেই না, আপনারা ডিটাস্ট হয়ে যান এবং ও জানেই না ব্যাপারটা। ও স্কুলে ছিল, ও ভাবতেও পারে না যে আমরা এইভাবে চলে আসবো। ওকে, পরে ওর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, আমি জানি না, আমি আমার জীবনটা বলি। আইসা পড়ার পর মানে বাবা যখন এরকম প্রবলেম হয় তখন মানে আমারও প্রবলেম হয়ে যায়, মানে এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ি, একটার পর একটা হতে থাকে। তো আমার মা বলতো তো আমার মেয়েটার দুঃখ জিনিসটা হয়তো সহ্য হবে না, সুখটাই বেশি ছিল। তো আমার বাবা এরকম তার কোনো ফুপু মানে আত্মীয় স্বজন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আমার বাবা ফোন পর্যন্ত ইউজ করা বন্ধ করে দিয়েছিল যে টাকার জন্য এরকম হয়েছে, তো আমি আর কারোর সাথে যে পর্যন্ত আবার আগের লেভেলে না দাঁড়াতে পারবো কন্ট্যাক্ট করবো না, চুপচাপ সবসময় বসে থাকলাম। তখন একটা জিনিস পড়াটা বন্ধ হয়, সেটা আমার ভীষণ ভীষণ আঘাত করে। আরেকটা জিনিস প্রচন্ড আঘাত করে, সেটা হলো যে ওকে আমি বইলেও আসতে পারিনি, বইলে আসি কি ওকে আমার চাই, মানে জেদ ধরা ছিলাম যে চাই। তো বসে বসে একাই কাঁদতাম 6-7 মাস এরকম একটা নাই বসে থাকি, কাঁদি, বাহিরেও বের হয় না, কোথাও যেতেও, হ্যাঁ বাবা কোথাও যেতেও দেয় না, কারোর সাথে কোনো কন্ট্রাক্ট করি না, করতে করতে যখন 5-6 মাস হয়ে যায় মানে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো এইভাবে থাকতাম, থাকার পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি। ভীষণ বলতে আমার গলায় একটা ইঞ্জুরিতে একটা প্রবলেম হয়ে যায়, সেখানে একটা অপারেশন করা লাগে নারায়ণগঞ্জ হাসপাতালে। তখন তো আমার বাবার অবস্থা, এদিকে আর্থিক অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, কুটে হাজিরা দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, বিভিন্ন প্রবলেম, অফিসটায় তালা লাগাই দিছে, এটা নিয়ে কুট কাছারি, তার মধ্যে বাড়ির থেকে এসে পড়ছি। বাড়িতে থাকলে ধান চাল আবাদ হতো, ওটা খাওয়াটা চলে যেত, সবকিছু মানে একটা ট্রাফির মধ্যে। এর মধ্যে আমার একটা অপারেশন হওয়া লাগে, এমন অবস্থা হয় তখন মানে ইমার্জেন্সি মানে অ্যাকাউন্টে বলে 30,000 টাকা জমা করেন। তখন আমার আব্বার এমন অবস্থা ছিল, 30,000 টাকা অনেক ছিল, পারতেছিল না। সো উনি তখন আর যেটা চায় না তবু উনি করছে, জানি আমার বাবা খুব অভিমানী, তার ভাই বোনদের কাছে ফোন দিচ্ছিল, হয়তো আমার ফুপুর কাছে ফোন দিয়ে বলছিল যে টাকা দিতে, আমার ফুপুরা দেয়নি। না দেওয়াতে ওনার মানে কতটা কষ্ট লাগে সেটা ভাষায় বলা যাবে না, যে আমি এত করছি, আমার বুকে ডাক্তার বানাচ্ছে আমার বাবা, যে এত করছি, আর তারা আজকে আমার মেয়েটার এত বড় অসুখ। পরে বাবা যখন কোনো কিছু না দেখে বাড়িতে না যায়, মানুষ দিয়ে আমাদের যে রড কিনে ঘর মানে বিল্ডিং করার জন্য রড টড কিনে ওইসব বিক্রি করে দেয়, এইসব আবার কিনে ওর মা কিনে এইসব মানে বিক্রি করে যা টাকা হয়, যতটা হয়, হ্যাঁ যতটা টাকা হয় আর কি। তখন আর কি আমাদের এমন পরিস্থিতি আসে যে আমাদের স্বার্থ ছাড়া কেউ কিছু দেয় না। এখানে আমার মামারা হেল্প করে, আমার মার ভাই যেটা বলে করে হেল্প করার পর আমার ওখানে একটা অপারেশন হয়। সো এখানে এমন অবস্থায় ডাক্তার আমাকে একদম টোটাল নিষেধ দেয় যে কথাটা খুব কম বলবা, বিনা প্রয়োজনে না। সো এইভাবে চলতে থাকে, তো আমি কথা বলে একদমই কমে যায়, যে বিনা প্রয়োজনে কথা বলি না। কিন্তু সেখানে একটা প্রবলেম হয়, যেহেতু 6-7-8 মাস হয়ে যায় চুপচাপ এক ঘরে বসে থাকি, পুরো বছরটাই নষ্ট। তো এক ঘরে থাকলে আমার এমন অবস্থা একদম মেন্টালি প্রবলেম হয়ে যায়, সবসময় বসে থাকতাম, কাঁদতাম। যে লক্ষার নদীটা যে আছে, আমি অল টাইম বেশিরভাগ সময়টা আমাদের জানলা বেলকুনি দিয়ে ইটা দেখা যেত নদীটা। আমি অল টাইম আমার একটা ঘটনা মনে পড়ে, যে দুঃখের সাথী বলা চলে। আমি গিয়ে ওই পাথরে মানে পাটা দিয়ে বসে থাইকা খুব কান্না করতাম যে আমি বাড়িতে যাবো, কিন্তু এটা মানে বাবা কিছুতেই যাইতে দিত না, যে আমি বাড়িতে যাব, আমি রাজীবের সাথে দেখা করছি। সত্যি কথা বলতে লেখাপড়াটাও তো ভুলেই গেছি 1 বছরে, কি করতেছি না করতেছি নানান কিছু, মানে সবাই মিস করতাম, শুধু রাজীব না, কিন্তু যাইতে দিত না। এরকম করে 1-1.5 বছর মাথায় আমি এত পরিমাণ অসুস্থ হই যে আমি ঘরে কারোর সাথে কথা বলি না, মার সাথে বলি না। মানে খুব একটা মানে ব্যবহার একটা ডেঞ্জারাস একটা চেঞ্জ আসে, যে মা বাবাকে দেখলে প্রচন্ড একটা রাগ উঠতো, বিশেষ করে হ্যাঁ এর জন্যই তো আমি এখানে আসছি, নইলে আমি কেন আসবো, ভুল করবে হ্যাঁ ভর্তুক দিব আমি। মানে বাবার সাথে মানে এই যে আইসা ডাক দিত মা করে, এটা সেটা মানে বেশ একটা কেয়ার দেয়া মানে শুনতামই না। যদি দেখতাম যে বাবা ঘরে ঢুকছে, আমি আরেক দরজাতে বের হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠা পানি যে ট্যাঙ্কি ছাদ ছিল ওখানে বসে থাকতাম, চুপ করে লুকাই থাকতাম। নিয়ে একটা সামনে একটা পুকুর ছিল, বসছি দিয়ে ওই পুকুরে টুপ ফালাই বসে থাকতাম, যে ঘরে যাব না বাবা যতক্ষণ না যাবে। অফিস আসলে আবার রুমে যেতাম। আর মার সাথে তো মানে ভীষণ রাগ উঠতো, একে তো আমি অসুস্থ থাকতাম, দুই তো মানে রাজীব থেকে কেন আইসে পড়ছি। তো এরকম করে 1-2 বছর চলে যায়। চলে যাওয়ার পর ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেটা হলো তখন আমাকে সাবান নিয়ে আসা হয় বিভিন্ন ডাক্তার দেখায়, ভয়াবহ। সেখানে আমার প্রায় 3-4টা রোগের মতো ধরা পড়ে ওই সময়টাতে। হ্যাঁ ধরা পড়ে যে এরকম ছিল, মানে অতি টেনশন যেটা বলে, যে ব্লাড জমাট বেঁধে যেত ব্রেনটে। আর এরকম ছিল যে আমার এক সাইডে ব্লাড জমাট বেঁধে যায়, মানে পুরো বাম সাইড মানে প্যারালাইসিস এর মতো অবশ হয়ে যেত। তার প্যারাটাইফয়েড জ্বর সাথে
লিভার ফাংশন পানি এসে যেত, মানে অধিক পরিমাণ না খেতাম, খাওয়ার প্রতি একদম অনীহা এসে যায়। তখন 2 বছর অলরেডি চলে গেছে, মানে এমন কোন ট্রিটমেন্ট নেই, ওষুধ নাই। এখানে আমি মাসের পর মাস 7 মাস আমার ওখানে ডাক্তার যারা আছে যে এরা ওষুধটা কেন সারে না। আর আমার বাবা কি করতো, যতটা ইনকাম হতো, যতটা আসতো, কিছুটা ঘরে দিত, খুব কষ্ট করে চলে, বাকিটা আমার ট্রিটমেন্টে চলে যেত। কোনো পরিস্থিতি আমি সুস্থ হচ্ছিলাম না, তখন ডাক্তারের ডিসিশন নেই যে ওকে একটা কাজ করো, যেটা করতে ভালো লাগে ওকে ওটা করতে দাও। এই সময়টা এই যে শেফার সাথে এর সাথে আমার পরিচয় হয়, এই আমার মানে দুঃখের ফ্রেন্ড বলা ছিল। যখন আমি দুঃখে পড়ছি ওকে সাইডে পাইছি। শেফা মানে আপনার বান্ধবী? এই যে বান্ধবী যে বসে আছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে তখন সাভারে এসে পড়া হয়। সাভারে চলে এসেছে, মানে যে বান্ধবীকে সাথে করে নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ, সাভারে এসে পড়া হয়। তো ওরা ফ্যামিলি শো থাকতো, ওরা তখন ওই জায়গায় লেখাপড়া করতো, ওর বাইরে ওর বাবা মা থাকতো। তো ওর সাথে কথা হতো, ওর সাথে ফ্রেন্ডশিপ হয় আর কি। এতদিন আর আমার কার সাথে কোনো বন্ধুত্ব না, কোনো কিছু না। তো এরকম ওর সাথে একটু কথা হয়, কথা হইলে মানে বেশি একটু কথা হতো না। তো বাবা এসে বলতো যে কি করবা, কি খাইতে চাও, কই যেতে চাও। তা আমার প্ল্যানই ছিল একটা, আমি বাড়িতে যাইতে চাই, আর কোনো কথা নেই। এর মাঝখানে কি রাজীব আপনার সঙ্গে কোনো যোগাযোগ করে? না, ওর আমার কোনো কন্ট্রাক্ট ছিল না। ওকে। তো এরকম করতে করতে 2.5 বছর 1.5 বছর মানে কিছুতে আমি সুস্থ যখন না হই, খুব মোটা ছিলাম, শুকিয়ে যাচ্ছি, এক সাইড পুরো অবশ হয়ে যায়। তো তখন সবসময় আমার সাইডে থাকতো। মা যখন রান্না করে যেত অল টাইম আমার সাইডে থাকতো, হাতই করে দিত, পাই করে মানে আপনার এই বান্ধবী? হ্যাঁ, অল টাইম আমার সাইডে মাথা ধুয়ে দিত, অল টাইম মানে আমার সাথে গল্প করতো আর কি, আমাকে হালকা করার চেষ্টা করতো। ও জানতো? ও জানতো বলতে ওর সাথে মানে আমি সহজে বলি না, বন্ধুত্ব না হলে সহজে কারোর সাথে মনের কথাটা বলি না বলেই চলে। তোর সাথে যখন মিষ্টি মিষ্টি একটু অনেকটা ও আমার হেল্প করে, আমার কষ্টগুলো একটু একটু বুঝে, তখন ওর সাথে আমি আলাপ করতাম রাজীবের কথাই। মানে পৃথিবীর মধ্যে একটা মেয়ে বলবো যে ও কখনো এই কথাটা আমার বিরক্ত বোধ করতো না, এত বলতাম মানে ওর কথা, রাজীবের কথা মানে শেষ করার মতো না। 1 বছর পুরো ওকে না দেখে এই গল্প করছে, তো ও মাঝে মাঝে বলতো যে তুমি যেরকম পছন্দ করো ছেলেটাকে, ও কি এখন তোমাকে পছন্দ করে? ও এই সময়টা এরকম হয় যে আমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হয় ওখানে সবাই, বাট আমি ক্লাস করতে পারি না, শুধু পরীক্ষার জন্য আর কি। কোন ক্লাসে ভর্তি করা হয়? 10-এ ভর্তি করা, আবার নতুন করে 1 বছর গ্যাপ দেওয়ার পর 1.5 বছর হয়ে যায়, বাট নিয়ে ভর্তি করা হয়। স্যারেদের বাসায় আমরা ভাড়া নিই, একটা স্যার থাকে, ওকে। তো উনি হেল্প করে যে আমার স্কুলে পড়ো, ক্লাস করতে হবে না, সুস্থ থাকে। তো ভর্তি করে দিলে ক্লাস তো করতাম না, বেশি সময়টা বাসায় থাকতাম। তো ওর সাথে সবসময় গল্প করতাম, এটা সেটা বলতাম রাজীব সবসময় আর কি, রাজীব সম্বন্ধে যে গল্প করতাম, যে এরকম ছিল একটা ছেলে এরকম করতে, এটা সেটা। আর একটা জিনিস আমার খুব খারাপ লাগতো তখন, যে আমি আর ক্লাস করতাম না, এই জন্য হঠাৎ যদি কখনো ক্লাসে যেতাম, এটা কোনো ছেলে যদি প্রপোজ করতে এটা ছাড়া, তো তখন আমার ওর কথা বেশি মনে হতো, রাজীবের কথাটা। তখন আমি এই ভয়ে আমি আরো ক্লাস করতাম না, যে আমি ক্লাসই করবো না। ওকে। এরকম ও শুনতো, শুনে বলতো যে এখন ও তো হয়তো তোমাকে ভুলে গেছে, ও আরেকটা মেয়ের সাথে হয়তো রিলেশন করতেছে, এটা সেটা ও এইসব কিছু বলতো। বলার পরে এরকম করতে করতে প্রায় 3 বছর হয়ে যায়। 3 বছর মাথায় তখন আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমি খুব অসুস্থ, আমি পরীক্ষাটা দিই, মানে সবাই ভাবছিল যে না পাসই করবে না, তবে 5 নাম্বারটা এসে যায়। একটু একটু করে আমার বাবার অবস্থাটা একটু ভালো হয়, আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসি। তখন আমার কাকার আস্তে আস্তে যাইতো, সাহস করে বাবাকে বই পেত, তো যাইতো। তার বাবা কালকে কিছু বলতো না, যাই দেখে যখন আমি এতটা অসুস্থ, তো বলতো ওকে নিয়ে যায়, মাস্টারকে বাড়িতে নিয়ে যায় একটু ভালো লাগবে। তো নিয়ে আসে, তো গ্রামে এসে নিয়ে এসে আমার চাচা চাচিরা অনেকদিন রাখে প্রায়। আবার এখানে একটা কথা ছিল, আমি যে পড়তেছিলাম, আমি যে পরীক্ষা দিচ্ছি, এটা এই সম্বন্ধে রাজীব একদম মানে জানা ছিল না, কেউই কিছু জানে না। ওকে আমি চাইছিলাম ওকে একটা সারপ্রাইজ করবো, যে দেখো এত কষ্ট দিল, আমরা আগাই সামনের দিকে। হ্যাঁ, ছেলে পরে আসি, আসার পরে দেখি তো নাই। সো কাকে কি বলা, তো নাই, আমাকে গ্রামের বাড়িতে যাইতে দেয় না, তবু আমি জোর করে যাই আর কি। যাই, আমার এক ফ্রেন্ড ভাগ্নি থাকে, ভাগ্নি ফ্রেন্ড ক্লাসমেট থাকে, মানে ও শুধু জানতো গ্রামে যে আমার পড়ালেখাটা রানিং আছে, তাছাড়া সবাই জানতো যে আমি বসে আছি অসুস্থ, পড়ালেখা হয় না। পরে ওকে বলি, তো বলে ও তো চলে গেছে, তুই চলে যাওয়ার কয়েকদিন পরে ও চলে গেছে, পরীক্ষায় দেয়নি। সেটা শোনার পর ও বলে যে চলে গেল, ও সপ্তাহে একবার আসে তো খোঁজটা করে যে তোদের কোনো খোঁজ আছে কিনা, কারোর সাথে কন্ট্যাক্ট আছে কিনা, সবার কাছে ওর যে ফোন আছে, ওর নাম্বারটা সবার কাছে দিয়ে আসতো গ্রামে, যদি কখনো আসে তাহলে ওকে আমার নাম্বারটা দিও। তার মানে আপনি তো নাম্বার পেয়ে গেলেন খুব ইজিলি? না, ইজি বলতো তখন পাইনি, পরে বলছি তাহলে আমাকে নাম্বারটা দে। তার মানে একটা বিশ্বাস আসলো মনে হচ্ছে যে না, আমি যেরকমটা ছিলাম ও সেমটাই আছে। বাট বললাম তাহলে একটা কাজ কর, নাম্বারটা আমাকে দে। মানে ওরা মানে বিলিভ করতে পারে, ওরা ভাবতেছিল যে আমি মারাই গেছি। তুই অসুস্থ ভাবছি তুই মারা গেছি, তুই কোথা থেকে আসলি?
পরে বলছে আমার কাছে নেই, মামারটা নিয়ে, মানে ওর মামার কথা, যে ওর কাছ থেকে, ওর ভালো ফ্রেন্ড, ওর কাছ থেকে তুই ওর নাম্বার নিয়ে। পরে নাম্বারটা নিয়ে ওখানে থাকি 13-14 দিন। তখন আমার একটা আসে যে আমি এখন ঢাকা চলে যাবো, কারণ ওই বাসা থেকে ফোন করা অসম্ভব। আমার কাকাকে খুব করালু মানুষ, অসম্ভব। 13-14 দিন থেকে আমি বলতেছি আমার ভালো লাগতেছে, আমি এখন ঢাকা যাবো। তো ওরা বেশি জোর করতো না, ভাবতো যেহেতু ডাক্তার বলছে যে ও যেটা চাই করুক। তোরা আমাকে ঢাকা নিয়ে এসে বলো ওর সাথে বলি, যে শেফার সাথে বলি যে এরকম আমি রাজীবের নাম্বারটা পাইছি, সো আমাকে ফোন দেবো না দেবো না। তো বলতেছে তুমি 3 বছর ধরে একা একা পেছাল পড়ো, এখন নাম্বার পাইছো, এখন ফোন দিবা না, এটা কোন কথা? এটা আমি ভয় পাইতেছিলাম যে যদি অন্য কিছু বলে, ভয়ের কিছু নাই, দাও, হয়তো না কবো, হয়তো কবো। ওর ফ্রেন্ড কে ফোন দিই, ফোন দিয়ে বলি যে হ্যালো। ওর ফ্রেন্ডের নাম্বার কিভাবে পেলেন আপনি? ওই যে ওর ভাগ্নির কাছ থেকে বা গ্রামের থেকে নিয়ে আসলাম। না, এটা তো ওর নাম্বার না, ওর ভাগ্নি ওর মামার নাম্বারটা দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি নাম্বারটা আসলে কার ছিল। নাম্বারটা ছিল রাজীবের এক ফ্রেন্ডের। ওকে, তাহলে ফ্রেন্ডই ধরবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, ও মেয়েটাও ফ্রেন্ড ছিল, ও ফ্রেন্ড ছিল, ও দিচ্ছে একজনের নাম্বার, মানে মেয়ে ফ্রেন্ডটা ওর দিচ্ছে, নিজের নাম্বার নাই, অন্য কারো নাম্বার আছে, মানে ওর কাছে ছিল না, মানে রাখে নাই। ওকে, ওকে ফোন দিই, ওর রাজীবের ফ্রেন্ডকে, ওর নাম ছিল রূপন, ওকে ফোন দিয়ে বলি, পরিচয় দেওয়ার পর তো ওরা চিনতেই পারে না, মানে নাম শুনে তো একদম আধা মানে কান্না হয়ে যায়, তুমি এতদিন পর কোথা থেকে ফোন দিছো, তোমার জন্য এরকম রাজীব প্রত্যেক দিন নিয়ে যায়, মানে প্রত্যেক সপ্তাহে ও একবার গ্রামে যেত, যে আমার খোঁজ করতো যে আমি আসি কিনা, বেঁচে আসছি কিনা। অনেকে বলতো যে হয়তো মারা গেছে, বিয়ে দিয়ে দিছে, মানে আমার ফ্যামিলির সবাই বলতো বিয়ে দিয়ে দিছে। ও বলছে বিয়ে হোক সমস্যা নেই, বাট আমি ওকে দেখতাম, একবার কথা বলতাম, কেউ মানে কন্ট্যাক্ট নাম্বার থাকলে কেউ দিত না, মানে অ্যাকচুয়ালি আলাদা করে দিছে ফ্যামিলি থেকে এটা। ওকে, পরে এরকম আমার ফ্রেন্ডে ফোন দেওয়ার পর আমার কথা শোনা মাত্র দাঁড়াও আগে রাজীবের নাম্বার নাও। পরে রাজীবের নাম্বারটা আমাকে দেয়, মেসেজ করে দেওয়ার পর আমি বলি যে আচ্ছা ভাইয়া আপনি ওকে বললেন না, আমি ওকে ফোন দেবো, বাট আমার ফোনটা কাটতে ও ফোন দিয়ে ওকে বলে দেয়। ওকে, যে বলে দেয় জানোস কে ফোন দিয়েছিল, কে মিত। ও মানে ওয়েট করতেছিল ফোনটা নিয়ে আমি ফোন দেবো। পরে আমি ফোন দিই, ফোন দিলে ও সেই সময়টা আমার নারায়ণগঞ্জ ছিল, সে ড্রাইভ করতো তখন। ড্রাইভার ছিল, হ্যাঁ, সে ওই একটা শিখছিল, ও তখনই পড়াটা বাদ দিয়ে চলে আসে ঢাকায়, আমার এটা জানা ছিল না। আলটিমেটলি পড়াশোনা করেনি, না, ও পরীক্ষা না দিয়ে চলে আসছিল, এসে ড্রাইভিং শিখছিল। ও জানে যে আমিও পড়ালেখা করি না, সেই জন্য হয়তো ও না চলে আসছিল, যার পড়ালেখা করে আর কি হবে, চলে আসে রাগ করে। পরে এক ফোন দেওয়ার পর বলে মানে সব পরিচয় দিয়ে যে আপনি বলি এটা সেটা সব বলে, হ্যাঁ ও সব কথায় বলে, হ্যাঁ ছিল, বলেন আপনার নাম কি, মানে তাও শুনবে আমার মুখ থেকে আমার নামটা। তা আমি বলি না, আমি বলি তাহলে তার নাম বলেন। ও বলেন, প্রায় ঘন্টা খানিকের মতো কথা হয়, সবকিছু বলার পর বলে আচ্ছা আমি আপনাকে চিনতে পারছি, তবু আপনার মুখ দিয়ে আপনার নামটা একবার বলেন। পরে আমি আমার নামটা বলি, বলার পর তো মানে ইচ্ছা রকম বকা দেয়, যত প্রকার বকা আছে দুনিয়াতে। পর বকা টকা দিয়ে কয় ফোনটা একদম বন্ধ করবি না, মানে তুই করে বন্ধ করবি না, খোলা রাখ, আমি এখনই আবার ফোন দিতেছি। তো গাড়ি থামাই আবার রিচার্জ করে বেশি করে আমার সাথে প্রায় 1.5 ঘন্টার মতো কথা, আবার ফোন দিয়ে ইচ্ছা রকম বকে, আবার এই বকতে থাকি। তো এখন ও শুনে হাসে, শেফা বান্ধবী শুনে হাসে যে তুই বললি এত ভালোবাসি এটা সেটা, তো 3 বছর পর ফোন দিতে তোদের বকাই খেতেছিস, বুকে টেকে কান্না করে ফোন কাটে দিছে। শেফা এটা জানলো কিভাবে? আপনি ওর সামনে তো ফোন দিছি, ঢাকায় এসে হ্যাঁ ওর সামনে লাউড দিছে, মানে শুই না আমি নিজে লজ্জা পাচ্ছি ওর সামনে যে এত ভালোবাসে, সে তো আমাকে ইচ্ছা রকম শয়তান বলে বলতেছে, যে শয়তান এটা সেটা, শয়তানের দাদি এইসব বলতেছে, মরস নাইকা মানে এইসব বলতেছে, বাইসা আসুস কে। পরে এরকম বলার পর বলতেছে রাখ, তোর সাথে আর কে ফোন দিছিস, আর কোনো কথা কইতাম না, রেখে দিয়ে আবার ওই ফ্রেন্ডটি ফোন দিছে, যার কাছ থেকে নাম্বার নিলাম, ফোন দিয়ে ওর কাছে কান্নাকাটি করছে যে ও তো এত বছর পর ফোন দিছে, আমি আবার ওরে বকা দিছি, ও তো ফোন বন্ধ করে দিবে, সেমটাই আমি করছি, আমি দিছি ফোন বন্ধ করে, যে ও মানে এত বকা দিছে আমি আর ফোন করবো না। একদম 13 দিন পর আবার ফোন রানিং করি, রানিং করা মাত্রই ওর রিংটা আসলে কানাকাটি করে যে তুমি আবার ফোনটা বন্ধ করছো কে, আমি তো বকা দিছি এটা রাগে, যে তুমি এতদিন কন্ট্যাক্ট করার চেষ্টা করো নাই কে, সো তুমি কি এটাও বুঝো না, এখনো পোলা বানিয়ে আসো। তো এইসব কথাতে আসলে অন্য সকল কথা হয়নি, সবসময় ওর সাথে মানে কথা বলতাম, কথা বলতে এরকম হয়। তখন মানে যেখানে থাকি আর কি, ওখানে আশেপাশে একটা ছেলে থাকে, মানে আগে থেকে অনেক চয়েস কর, যতদিন ধরে আমরা ওই বাসায় ভাড়া গেছি, মানে ছেলেটার ফ্যামিলির পক্ষ থেকে এরকম আমাদের বাসায় একটা প্রস্তাব আসে, কিন্তু আমার বাবা মা ফ্যামিলি অলরেডি জানে যে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। গ্রামে একটা কথা থাকে না যে বেশি অসুস্থ থাকে ওকে বিয়ে দিয়ে দাও ভালো হয়ে যাবে, এরকম একটা কথা রটে। তো বলে আচ্ছা ওকে বিয়ে দিয়ে মানে কাবিনটা করে এরকম ঘরে রেখে দিয়ে লেখাপড়া করুক, যদি তবুও ভালো থাকে। তো তখন তো ওর সাথে আমার অলরেডি 1 মাস হয়ে গেছে, যোগাযোগ হয়েছে, সবকিছু ঠিকঠাক করে ফেলছে বাবা মারা। গ্রামে নিবে না কেন, গ্রামে নিলে এই আমার এই ব্যাড রেকর্ড সম্বন্ধে সবাই জানে, মানে আমার নামে কেউ জিজ্ঞাসা বলে দিবে না, মানে এটা গোপন রেখে আর কি করবে, এবং কি অসুস্থটাও এটাও গোপন রাখবে আমার ফ্যামিলি থেকে।
আচ্ছা, আমরা জানবো যে ঠিক আছে আপনার বিয়ের প্রস্তাব আসতেছে, সেখানে আপনি কিভাবে ফেস করলেন সেটা আমরা জানবো। তবে তার আগে আমাদেরকে একটু বলেন তো যে রাজীবের সাথে যখন আপনার এই জানাজানিটা হলো, তখন কি আপনি রাজীবকে আগের মতোই পেয়েছেন? মানে আপনাদের ভালোবাসাটা কি কন্টিনিউ করলো নাকি কোনো পরিবর্তন পেলেন? কোনো পরিবর্তন নাই, আরো বেশি, মানে আরো তীব্র আকার ধারণ করলো? তীব্র মানে আরো বেশি, যে আরো ওর এটাও বিশাল একটা অভিযোগ যে আমি ওর সামনে আসতে চাইনি, এত খুব কান্নাকাটি, মানে খুব কিছু, মানে সবকিছু আগের মতো। আমরা সবসময় ছোটবেলার গল্পই করতাম, মানে এভরিথিং ওয়াজ ফাইন, ফাইন, মানে ও আমাকে ছোটবেলার জিনিস আরো বেশি মনে করাইতো যে আমরা এমন করতাম, এরকম করতাম, তুমি ভুলে গেছো। দ্যাটস বিউটিফুল, ফাইন। তারপরে যেটা বলছিলেন আপনার ফ্যামিলি থেকে আপনার বিয়ের জন্য প্রস্তাব আসলো। হ্যাঁ, আর প্রস্তাব বলতে ওরা নিজের আগে আগে থেকে মানে সবকিছু ঠিক আছে, মানে আমাকে তো দেখে সবসময় বাসায়, তো দেখার কিছু ছিল না। তো ওখানে আমাদের বাসায় আসে, বোন আসে, মা আসে, আসার পর মানে কি বলবো, ওখানে আসে বলে, মানে এমনি তো আমাকে দেখে কিছু জিগায় না, কিছু বলেন, দেখে যে এমনি শান্তশিষ্ট, কারোর সাথে বেশি কথা বলে না, কোথাও যায় না, এমনি ভদ্র, জানে। তাই সারা তো বলে, যখন দেখি যে সবকিছু না ফাইনাল হয়ে যাচ্ছে, কথাবার্তা ফ্যামিলি থেকে ঠিক হবে, তো তখন আমি আর মানে কোনো কিছু না পড়তে আমি কি করবো, তখন তো ফার্স্টে রাজীবের সাথে যোগাযোগ হয়, ওকে আমি বলি না, মানে সত্য কথা বলবো যে আমার প্রবলেম গুলো সহজে আমি রাজীবকে বলতাম না, মানে যত দূর সম্ভব নিজে সলভ করতাম। পরে যাই আমি সরাসরি আন্টির সাথে কথা বলি যে আমার ফুফাতো ভাইয়ের সাথে এরকম বিয়ে হয়েছে, সো আপনারা আর কি মানে বললেও কিছু হবে না, আমি কিন্তু বিয়ে করবো না। একদম গিয়ে শাশুড়ি, মানে হবু শাশুড়ি যাওয়ার সম্ভাবনা ছিল, তাকে একদম সরাসরি এটা বলে দেন? মাই গড, সরাসরি, মানে আমার ওটা ভীষণ বিরক্ত লাগতো যে এটা বলবে কেন। আমি বলছি যদি বিশ্বাস না জান, আপনি একটা কাজ করেন, গ্রামে যাইয়া আমার নাম আর রাজীব বলেন যে ওরা কে কার কি হয়। তা আমার একটা কনফিডেন্স ছিল যে গ্রামে যাই বলা মাত্র লোকে বলে দিবে, কিছু তো সামনে না বলে আড়ালে তো খারাপ বলবেই, এতে কোনো মিস নাই। তো এরকম বলার পর তো ছেলের মা তো বলছে যে পোলাপান মানুষ মনে হয়তো ওর আগে বলছে এটা সেটা, তো আমি বারবার বলছি যে আমি করবো না, করবোই না। তো ওরা আসছে ঘরে এসে কি কোথায় আপনার মেয়ে এরকম এরকম কথা বলছে, অসুস্থ থাকে, আপনারা কেন বিয়ে করাবেন, আমি বলে দিছি। বলার পর মা আর কিছু বলে নাই, না বললে আমাকে ডেকে এনে বলছে যে নিজের বদনাম তুই নিজে কে করস, লোকের মুখে শুনুক, তুই নিজের কথা নিজে কে বিয়ে করবি না সেটা হচ্ছে আলাদা কথা। পরে মা বলতে তুই কি এখন রাজীবের সাথে কি তোর কোনো কন্ট্রাক্ট আছে না? যে ছেলেটাকে আপনার সাথে বিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সেই ছেলেটা কি করতো? দোকান ছিল ওদের ওখানে। আচ্ছা, মানে এক ধরনের ওকে ভালো লাগতো না, মাস্তান টাইপের ছিল। মাস্তান টাইপের ছিল, আচ্ছা। বিশাল বিরক্ত লাগতো। আর আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করতাম ওই রুটে আমি বেশি বের হতাম না, তবুও মানে ও আমাকে দূর থেকে ডাকতো, মানে গেলেই বলতো বউ কেমন আছো, যে জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগতো। গেলেই বউ কেমন আছো, বউ কেমন আছো, মানে এখানে থাকলে তো মানে ওর একটা কলা করা হয়েছিল, হ্যাঁ বউ, এমনি কোনো কথা হতো না, দেখা হতো না। কাহিনী কি রাজীব আপনাকে বউ বলে পরিচয় দিচ্ছে, এই ছেলে আপনাকে বউ বলে পরিচয় দিচ্ছে? মানে ওটা মানে চেতানোর জন্য, এই ছেলেটা যেটা করতো এটা হলো চেতানোর জন্য, যে আমি রাগ করে ফেলতাম। দিস ইজ ভেরি, মানে এটা অড, এটা করা উচিত না যে কোনো কাউকে। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে, কোনো মেয়েকে বা কোন ছেলেকে যদি ভালো লাগে আপনার, সেই ভালো লাগার উপস্থাপনটাও এত সুন্দর হওয়া উচিত যাতে ওই মানুষের কাছে আপনার একটা খুব সুন্দর অবয়ব তৈরি হয়। সেটাকে অশ্লীলভাবে উপস্থাপন করা, ম্যাক্সিমাম তাই করেন হয়তোবা, অথবা করেন না, এটা অন্যায় এবং এটা ভালো লাগে না। একটা চিন্তা করে দেখুন, যে মানুষটাকে আপনি পছন্দ করছেন, সত্যি সত্যি যদি পছন্দ করবেন, তাহলে সেই মানুষটা আপনাকে ভালো ভাবুক, যদি আপনাকে জীবনে নিতে নাই পারে, অন্তত ভালো একটা পার্সোনালিটির মানুষ ভাবুক আপনাকে, সেটার জন্য তার সাথে ব্যবহারটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তখন একটা জিনিস খারাপ হয়, সেটা কি আমার বাসা বাড়িতেও এই খবরটা আর কি হয়ে যায়। ছেলের মহিলা মানুষ কিন্তু একজন আরেকজনের সাথে চর্চা জিনিসটা বেশি করে। তো ও যে আরেকজনে বলছে যে ওর মেয়ে এরকম এরকম মা বাপে বলে বিয়ে দিবে, আর মেয়ে এরকম এরকম কথা বলছে। তো এরকম করতে করতে এক ফ্যামিলি দুই ফ্যামিলির করতে করতে মোটামুটি কম বেশি সেখানে সবাই একটা মানে গুঞ্জন চলে কিছুদিন আর কি। মা বাবা বেশ একটা করে না, এটা কোনো ব্যাপার না, স্বাভাবিক এক দুটি। তা মা বাবা ভাবতো যাওয়া তো কোনো কন্ট্রাক্টই নাই, ও একলা এই করে কি করবে, দুই একবার এরকম করে ঠিক হয়ে মাঝখানে যে আপনার কন্ট্রাক্ট হয়ে গেছে এটা জানতো না। কথা হয় অলরেডি, মানে সারাদিনে আমি কি বলবো 18, 20, 22 ঘন্টা কথা হয়ে যায়। ঘুমান কখন, খান কখন, কোনো ঠিক ঠিকানা নাই? না, ওর সাথে ঠিক ঠিকানা বলতে সব ঠিক ঠিকানা আছে। ওর সাথে এরকম কথা হতো, ও কখনো ফোনের লাইন কাটতো না, মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, কাটতাম না। আবার বাইরে বের হলো, রুম থেকে যে আমি বের হলাম, লাইনে আছে, অন্য কারোর সাথে কথা বলতেছে, সমস্যা নাই। আমার ফোনটা মানে আলাদা ছিল, ও দুটো ফোন ইউজ করতো, একটা মানে চাকরির জন্য, অফিসের জন্য, ওটা আলাদা ছিল। আমার যেটা ওটা আমারই ছিল। 24 ঘন্টা ওটাতে থাকতো, মানে সবসময়। আর এতে কি হতো, আমি যাও একটু মিশতাম। শারীরিক এবং মানসিক অবস্থা তখন কেমন, মানে আপনি কি সুস্থ হয়ে গেছেন? না, তখন অসুস্থ ছিলাম, কিন্তু তখন একটা জিনিস আসতেছিল, সেটা হচ্ছিল কি, যে আমি ওষুধ খাইতাম না, রাগ করতাম, ফেলাই দিতাম, এটা করতাম না, এটা করতাম না। আস্তে আস্তে আর কি শুধরাইতেছিলাম। শুধরাইতে বলতে এরকম ছিল যে যাও একটু মিশতাম ফ্যামিলির লোকের সাথে, ওর সাথে কন্ট্যাক্ট হওয়ার পরে এত কথা বলি, তো
ওদের সাথে মিশে আরো বন্ধ। ওই দিন তখন আমার আরো বিরক্ত লাগে যে ওরা আমার কেউ না ডাকতো তো আমার বেশি বেটার হতো, আমি সারাদিন ওর সাথে থাকতাম। ওকে। ওর সাথে কিন্তু কথা হয় বাট দেখা হয় না। পরে আমি ওকে বলি যে আসো আমরা দেখা একবার করি। ও মানে আসতে সাহস পায় না যে কি কিরকম হয়েছে 3 বছর 3.5 বছর 4 বছর পর মানে কার লেভেল কিরকম গেছে এটা পরে আসে ওর 2-3টা ফ্রেন্ড নিয়ে। ফার্স্ট টাইম যেটা দেখা হয় নবীনগর, যেটা বলে সবার স্মৃতিসৌধ, আয়সা দাঁড়ায় থাকে। তো আমাদের বাসা ওখানে সাইডে ছিল, তো আমরা যাই, আমি এর সাথে যাই, শেফার সাথে ফার্স্ট টাইম। তখন তো আমি খুব মানে রোগা ছিলাম, যাই দেখি দাঁড়াইছে, বাট আমি কিন্তু ফোনে কথা বলতেছে, বাট আমি চিনতেছি না সামনে একটা ছেলে আসতেছে। তো শেফা বলতেছে এই ছেলেটা হতে পারে, বাট ওর আগের সাথে বর্তমানে কোনো মিল ছিল না। মানে আগে ছিল কেমন শুকনা শাকনা ছোট মোটো, এখন তো একদম মোটা কাটা একদম বড় মানুষ হয়ে গেছে, আর আমি ছোটই রয়েছি। এরকমটা মানে আমি ওকে চিনতে পাইনি, ও আমাকে চিনছে। তো আসে হাতটা দেয় যে নামো। তা আমি তো আগে থেকে বললাম একটু হিমটেলে একটু খিটখিটা ছিলাম, তো ওর হাত ধরে নিলাম ওকে। আমি কি নামতে পারি না নাকি? আমি এমনি নামিয়ে গেছে। মানে এটা আমি কখনোই করতাম না যে কারো হেল্প, এটা আমার অসহ্য লাগতো। তা নেমে গেছি, আর বন্ধু বান্ধব সবাই তো পরিচয় করে দিল। তো মানে সবাই তো দেখে অবাক, বাট আমি যখন ওখানে যাই দাঁড়াইছি আর বন্ধুরা সবাই আমাকে চিনে। এই জিনিসটা মানে আমার বেশি সারপ্রাইজ লাগছে। মানে সবাই চিনে আমার চোখ, আমার মুখ, আমার অল মানে সব সম্বন্ধে ওদের আইডিয়া আছে। এইটাই মনে এইটা এমন দেখে বলে হচ্ছে হ্যাঁ এটা মাশরুফ। মানে ও ওদের কাছে এত বলছে আমার কথা কি কিরকম সব, এবং কি ব্যবহার বন্ধ যে এরকম খিটখিটা ব্যবহার, এরকম জিদ ধরা, মানে সবকিছু বলছে। ওকে। তো সবাই চিনছে, এরকম আধা ঘন্টা 1 ঘন্টা থাকা হয়। তবে আমরা যে জায়গায় থাকি আমরা কেউ কার সাথে কথা বলি না, মোবাইলে এটাই ভালো ছিল আমার কাছে যে সামনাসামনি কথা বলার দরকার নেই। পরে আসে পড়ি, ওখান থেকে এলে ফার্স্ট দেখা হয় ওর সাথে। আপনার কতদিন পরে? 3 বছর 3.5 বছর। 3 থেকে 3.5 বছর পরে। ওকে। একের পর দেখা হয়, দেখা হওয়ার পর তো মানে এরকম হয় আসে পড়ে, মানে আসে বলে আমি ওর সাথে এটা শেফার সাথে এটা মানে বেশি পেশাল পাতে থাকি যে ওই রকম হইলো কিভাবে, ও তো বেটা হয়ে গেছে, মানে মোটা কাটা হয়ে গেছে। এটা আমার খুবই লাগতো যে আমি তো ছোটই রয়েছি, হ্যাঁ, কিন্তু ও কেন তো লম্বা হয়েছে? ও কেন এত বড় হয়েছে, ও একটু ওই ছোট থাকতে, ও তো ওর বয়স বেশি হয়ে গেছে। মানে আমি বলতাম তো আমাকে সেবা বলতো যে তুই বড় হস না, তাই কি তোর বয়স কম আছে, তোরটাও বাড়ছে। পরে বলতো ও তো তোর সিনিয়র, এমনি একটু বড় হবে। কথা চলতো, তো ভাইয়া আমাকে দেখে যায় খুব আফসোস করে যে আমি আগে কত মোটা ছিলাম। ভাইয়া বলতে রাজীব, ওকে সবসময় ভাইয়া বলে ডাকতাম। রাজীবকে আপনি ভাইয়া বলতেন সবসময়? হ্যাঁ, সব সময় ছোট থেকে। খুব কষ্ট পাইছে যে তুমি আগে এরকম ছিলা, এরকম স্বাস্থ্য ভালো ছিল তাই তো বলছে, এত সুন্দর ছিল, এটা সে তোমার এত অসুস্থ হয়েছে, তুমি ঠিক মতো খাও নাই, খালি কাঁদছো, এটা সেটা। পরে সবকিছু শুনতে পারবো হ্যাঁ এরকমটা হয়েছে। পরে আস্তে আস্তে এরকমটা হয় কি অসুখগুলো আস্তে আস্তে সারতে থাকে, ভালো হয় যেটা বলে। তো একটু ভালো হলে কি হয় এরকম মানে পড়ালেখা এইসব বিষয়ে আর ওর সাথে কোনো কথা হয় না। কথা হয় না বলতে ও তো বাদ দিছে, এটা আমি শুনতে পাই ওর সাথে আমার এই বিষয়ে কথা হয় না। কিন্তু ও খুব শখ করতো যে ওর গার্লফ্রেন্ড ওয়াইফ এরকম কিছু লেখাপড়া করবে, ও ড্রপ করবে স্কুল কলেজে, এরকম কিছু ছিল। ও আমার সবসময় বলতো পড়ো, আর আমি মুখ পিছিয়ে না করতাম যে না আমি পড়বো না, পড়তে ভালো লাগে না। বাট অলরেডি আমার চালু ছিল। তা আমি চাইতাম এরকম আমি যখন বাড়িতে যাবো এটা সেটা ওকে মানে এত বড় একটা সারপ্রাইজ দিব, ভাবতে পারবে না। ওর সাথে মানে আমি কখনোই লেখাপড়ার বিষয়ে কথা বলতাম না, সরাসরি বলতাম আমার পড়তে মন চায় না। এবং কি আমার গ্রামের যে ওরা জানতো যে আমি ভর্তি হয়েছি, পরে নেক্সট টাইম পড়তেছি। ওকে আমি মানা করছিলাম যে তোকে যদি কখনো জিজ্ঞেস করে তোর মামা তুই কোনোদিন বলিস না। ও বলে ও তো আমাকে জিজ্ঞেস করবেই না, আসেই না, এখন তার আসে না। পরে আমার সাথে যোগাযোগ হওয়ার পর ও একবারে অফ করে দিছে গ্রামে যাওয়া। পর আমি একটু যখন সুস্থ হই তখন আমাকে আবার মানে গ্রামে নিয়ে যাওয়া হয়। গ্রামে নিয়ে যাওয়া মানে এরকম মানে আমরা একটা কনসার্ট হয় আর্মিদের, যেমন এটা সেটা আমার কাকার ফ্রেন্ডটা ছিল, তো ওখানে রাত্রে যায় অনেক অনুষ্ঠানে এটা সেটা দেখা করি। তো ওখানে একটা ছেলে থাকে, আর্মি থাকে, নতুন চাকরি নেই, নতুন চাকরি হবে আর কি। তো দেখে মানে আমাকে অনেক চয়েস করে, আমার সঙ্গে আইডিয়া ছিল মোটামুটি। তো আসে আমার কাকাকে মানে ছেলে মেয়ে কিছুই ছিল না, আমিই ছিলাম, ওদেরও কিছু ছিল না, কোনো ছেলেও না মেয়েও না। তো আসার পর আসে বাসায় এসে খাওয়া দাওয়ার পর মানে আমার নাম্বারটা নিয়ে যায় আর কি। মানে নতুন চাকরি নিচ্ছে তো এখন একটা বিয়ে করবে, কোয়ার্টার নিবে, এরকম বাসায় হয় যেমন সরকারি চাকরিতে, ওই বিষয়ে আমার ভালো আইডিয়া নাই। তো এরকম বিয়ে হবে, ফ্যামিলিতে কথা হয়, মানে ছেলের ইয়েরা আসে, চাচা যারা থাকে ওরা আমার চাচার ফ্রেন্ড থাকে। তো ওরা আসে, আমি তখন কিন্তু জামালপুরে মানে আমার বাড়িতে, আমার ফুপুরা থাকে ওখানে, আমি আমার বাড়িতে। তো আমার চাচা ওখানে যখন থাকে তখন রাত্রে ওনার ফ্রেন্ডটা এসে খাওয়া দাওয়া করে কথা বলে, আমার সাথে কথা বলে। কিন্তু আমি মানে ওর সাথে অল টাইম কথাতে ব্যস্ত থাকতাম। আর আমি যখন বাড়িতে যাই থাকতাম ওর সাথে আমার সপ্তাহে একবার দেখা হতো। যত কাজ থাক যেখানে থাক ও মানে গাড়ি নিয়ে একদম সব ছাইড়ে দেওয়ার বাইক নিয়ে মানে একদম চলে যেত, আমি যেখানে থাকি সপ্তাহে হাজির।
ওকে, ওকে বলি নাই যে এরকম আমার প্রবলেম হচ্ছে, কিংবা এর আগেও আমি একটা করছি, এটা আমি ওকে বলি নাই। বলার পরে যখন ওরা আসছে ছেলেপক্ষ, মানে কথা টথা বলে গেছে যে হবে কালকে আসবে, এরকম পছন্দ হয়েছে, মানে সবারই একটা কথা থাকে যে আমি তো ছোট, তো আমার ফ্যামিলি থেকে এরকম কথা থাকে, হ্যাঁ বিয়েটা হোক সমস্যা নেই, ও কিন্তু লেখাপড়া করবে, তবে এই বিষয়ে ওদের কোনো আবদার থাকে না। মানে সবাই এটা ভাবে যে একটা মেয়ে চায় কি হবো কিছু, ওর তো যা থাকে এমনিতে তো দিবে, আর কারো চাচাদেরও নাই, তো ওর কোনো আবদার না। তো ছেলেরা বলছে আচ্ছা আমি শুধু মেয়ে চাই, মেয়েটা অনেক পছন্দ হয়েছে, আমার কথা বলে আর কি, যে মেয়ে চাই, এঙ্গেজমেন্ট করা থাকবে সমস্যা নেই, লেখাপড়া করুক, বড় হলেই আমরা উঠিয়ে নিব। কিন্তু আমার ফ্যামিলির আবার একটা জিনিস খারাপ দিক ছিল, সেটা মানে আমি যত দুষ্টুমি করতাম তো আমি তো লাজুকটা হয়ে যাই, ওরা আমার কথার মানে কোনো দাম দিত না, যে ওরা একটা ডিসিশন নিছে ওটা করতে হবে, বাধ্যতামূলক যে তোমাকে করতেই হবে, আমার কথা কোনো মূল্য ছিল না। আর আমার কথা কি মূল্য দিবে জানে, আমার জিগেলে আমি বলবো যে রাজীব, এই জন্য আমার জিগাইতো না। মানে এরকম খবর আছে যে না ওরা কালকে আসবে, যে একদিন এঙ্গেজমেন্ট করে হয়ে যাবে, এরকম কাবিন টাবিন হয়ে যাবে, তাহলে আসলে এখন আমি কি করব, মানে আমার করার কিছু ছিল না।